হ্যালো, কথা শোনা যাচ্ছে আমার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। বেশ, যারা আনমিউট করে আছেন আমি প্রত্যেককেই অনুরোধ করছি কাইন্ডলি মিউট করে নিন। যখন ম্যাডাম বলবেন বা আমরা আপনাদেরকে বলবো, অবশ্যই তখন আনমিউট হয়ে আপনারা প্রশ্ন রাখবেন ম্যাডামের কাছে, আমার কাছে। কিন্তু এই মুহূর্তে আপনারা প্লিজ ভিডিও বা যে ভয়েস, মাইক সমস্ত কিছু মিউট করে রাখুন। বুদ্ধেশ্বর নামে কোন একটা আমি দেখতে পাচ্ছি, একটু কাইন্ডলি মিউট করে নিন। ওকে ওকে, থ্যাংক ইউ। সকলকে শুভ সন্ধ্যা। ভারতীয় বিদ্যাচর্চা রিসার্চার্স একাডেমি পরিবারের আজকের এই সান্ধ্যকালীন সেমিনারে মেন্টাল কাউন্সিলিং, যে ডিপ্রেসড মনের থেরাপি, সেই সম্পূর্ণ নতুন একটা বিষয়ে আমরা ছাত্রছাত্রীদের জন্য কিছু কাজ করার উদ্যোগ নিয়েছি। আমরা ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছি এবং ছাত্রছাত্রীদের সমস্যার কথাগুলো আমরা প্রায় শুনে আসছি দীর্ঘদিন ধরে, এবং সেই সমস্যাগুলোকে আমরা সমাধান করার জন্য আমরা ভারতীয় বিদ্যাচর্চা প্রতিষ্ঠান একটা উদ্যোগ নিয়েছি। কিছুটা হলো তা আমরা চেষ্টা করব ছাত্রছাত্রীদেরকে মেন্টাল সাপোর্ট দেওয়া, কারণ একটা প্রতিষ্ঠানে আমরা মনে করি যে শুধুমাত্র স্টাডি নয়, স্টাডির সাথে সাথে মানে পড়াশুনোর সাথে সাথে তাদেরকে যে মেন্টাল সাপোর্ট দেওয়া প্রয়োজন, এটা কিন্তু বর্তমান দিনে খুব দরকার হয়ে পড়েছে। কারণ আমরা এমন একটা সিচুয়েশনে এখন বসবাস করছি, এমন একটা ক্রিটিক্যাল সময় আমরা পার করছি। প্রত্যেকটা মানুষ মানে 8 থেকে 80, 8 থেকে নয়, 5 বছর বাচ্চা থেকে শুরু করে একেবারে 80 বছর 90 বছর পর্যন্ত একজন মানুষ প্রত্যেকেই কিন্তু নানা রকম ভাবে ডিপ্রেশনে আক্রান্ত, নানা রকম ভাবে চিন্তায় চিন্তিত। একজন ছোট্ট একটা 5 বছরের বাচ্চা, সেও কিন্তু ভাবতে থাকে যে আমার মা আমাকে বেশি ভালোবাসছে নাকি আমার দাদাকে নাকি আমার বোনকে বা ভাইকে বেশি ভালোবাসছে। সেও তার মাথার মধ্যেও কিন্তু কোনো না কোনো চিন্তা ঘুরে বেড়াচ্ছে। ঠিক একটু বড় হয়ে যাওয়ার পর যখন স্কুলে আমরা বাচ্চাদেরকে নিয়ে যাই, স্কুল যেতে চায় না, ঠিক তার সন্ধেবেলায় বা রাত্রি হলেই ঘুমোতে যাওয়ার সময় সেই বাচ্চাটারও কিন্তু মাথার মধ্যে হয় যে কালকে আমি আগামীকাল স্কুলে আবার আমাকে মা মেরে পেটে স্কুলে নিয়ে যাবে, ইত্যাদি নানা বিষয়ে একদম বাচ্চা থেকে শুরু করে একদম 80 বছর 90 বছর পর্যন্ত বৃদ্ধ প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা আজকে ডিপ্রেশনে ভুগছি। যারা 20 থেকে 30 বছর বয়সে আছে তারা অন্য একটা সমস্যায় হয়তো ভুগছে, যারা চাকরির জন্য পড়াশোনা করছে তারা বিভিন্ন রকম সমস্যায় ভুগছে। এই সময়টায় কেউ পারিবারিক সমস্যায় ভুগছে, কেউ বা নিজের সম্পর্কের সমস্যাতে ভুগছে। বিভিন্ন রকম ভাবে আমরা কিন্তু প্রতিনিয়ত ডিপ্রেসড হচ্ছি, প্রতিনিয়ত আমরা কিন্তু ডিপ্রেশনে আক্রান্ত হয়ে যাচ্ছি প্রত্যেকটা মুহূর্তে। কিন্তু আমরা কি করি, আমাদের যখন শরীরের কোনো রোগ হয়, আমাদের যখন মাথা ব্যথা হয়, আমাদের যখন পেটে ব্যথা হয়, আমাদের যখন দাঁতে ব্যথা হয়, চোখে ব্যথা হয়, আমরা কিন্তু মেডিসিন নিয়ে নিচ্ছি, সাথে সাথে আমরা সাথে সাথে ওষুধ নিয়ে নিচ্ছি। আমার কপালে ব্যথা হচ্ছে, আমার মাথায় ব্যথা হচ্ছে, আমি কিন্তু ওষুধ খেয়ে নিচ্ছি। আমার মাইগ্রেনের সমস্যা রয়েছে, আমি কিন্তু ওষুধ মেডিসিন নিয়ে নিচ্ছি। মানে আমাদের শারীরিক যে সমস্যাগুলো সৃষ্টি হয়, আমরা সাথে সাথে রিলিফ পাওয়ার জন্য কিন্তু বাজারে প্রচুর পরিমাণে মেডিসিন রয়েছে, সেগুলো আমরা গ্রহণ করে নিচ্ছি। কিন্তু যখন আমরা মনের দিক থেকে অসুস্থ হয়ে উঠি, যখন আমরা মনের দিক থেকে ভারাক্রান্ত হয়ে উঠি, তখন বেশিরভাগ আমরা যারা আছি
কেউ কেউ হয়তো আর 5 জনের সাথে বা কাছের মানুষজনদের সাথে শেয়ার করতে পারে, কিন্তু বেশিরভাগ কিন্তু ঘরের কোণাতে আমরা চুপচাপ বসে থেকে নিজের মনের মধ্যে আবার সেই ক্ষত বিক্ষতগুলোকে জমা করতে শুরু করি। এইভাবে যখন প্রত্যেকটা মুহূর্তে আমাদের আঘাতগুলোকে যখন আমরা কারোর সাথে শেয়ার করতে পারি না, আমাদের মনের মধ্যে কি চলছে, কোন পরিস্থিতিতে আমরা এগোচ্ছি, কিভাবে আমাদের প্রত্যেকটা দিন যাচ্ছে, এই কথাগুলো যখন আমরা মনের যে কষ্ট, সেই মনের কষ্টগুলো যখন আমরা কাউকে শেয়ার করতে পারি না, অনেকেই আছি আমরা শেয়ার করতে পারি না, আমরা চুপচাপ নিজের মধ্যেই রেখে দিতে চাই, তখন কিন্তু সেই সমস্যাগুলো একদিন পর একদিন প্রত্যেক দিন জমতে জমতে একটা সময় গিয়ে পাহাড়ের মতো হয়ে যায়। আর তখন গিয়ে মনে হয় যে আমি হয়তো আর পারবো না, মানে টোটালি আমরা তখন ডিপ্রেসড হয়ে যাচ্ছি, নানা রকম আমরা ঘটনা ঘটিয়ে ফেলছি, নানা রকম কুচিন্তা আমাদের মাথার মধ্যে এসে যায়। আমরা কাছের যারা আমাদের পরিবারের লোকজন, আমাদের বাড়ির লোকজন, তাদের সাথে তখন আমরা সম্পর্ক খারাপ করে ফেলি, আমরা কাছের মানুষদের সাথে সম্পর্ক খারাপ করে ফেলি। প্রত্যেকটা মুহূর্তে, মিনিটে মিনিটে বা কোনো ছোট ছোট ঘটনাতে আমরা একটুতেই রেগে যাই, আমরা একটুতেই মানুষকে রাগ দেখিয়ে ফেলি, আমরা একটুতেই কোনো সামান্য বিষয়, যে বিষয়টিতে কোনো রাগের কোনো কারণেই থাকে না, সেই বিষয়টাতে আমরা বিভিন্ন রকম ভাবে আমরা প্রতিক্রিয়া দেখিয়ে ফেলি। এর ফলে কি হয়, সম্পর্কগুলো আমাদের আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে। আমরা ভারতীয় বিদ্যা চর্চা আজকের নয়, বিগত প্রায় 5 থেকে 6 বছর ধরে আমরা ছাত্রছাত্রীদের সাথে কথা বলছি। যতটা সম্ভব আমার সাথে যারা কথা বলে আমি তাদেরকে মেন্টাল সাপোর্ট দেওয়ার চেষ্টা করি যতটা সম্ভব। কিন্তু আমি তো আমার কাছে কোনো সার্টিফিকেট নেই, আমার এই বিষয়ে কোনো নলেজ নেই, কিন্তু আমি চেষ্টা করতাম প্রত্যেকটা মুহূর্তে ছাত্রছাত্রীদেরকে মেন্টাল সাপোর্ট দেওয়ার। কখনো কোনো ছাত্রছাত্রী ফোন করছে, স্যার আমার বাড়িতে এই সমস্যা হচ্ছে, আমি পড়াশোনা করতে পারছি না, স্যার আমার পারিবারিক সমস্যা চলছে, স্যার আমি পড়াশোনা করতে পারছি না, স্যার আমার বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়িতে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, আমি পড়াশোনা করতে পারছি না, স্যার ফিনান্সিয়াল প্রবলেমে ফেস করেছি, স্যার পড়াশোনা করতে পারছি না, স্যার এখন তো কোথাও চাকরি নেই, কোনো কিচ্ছু নেই, শুধু বেকার বেকার স্যার, মানে আমরা কোর্স করে যাচ্ছি স্যার, আর মানে পারছি না স্যার আর কোর্স করতে, ইটিসি নানা রকম আমরা কিন্তু নানা রকমের কথাবার্তা ছাত্রছাত্রীদের থেকে আমরা শুনে আসি। আমরা চেষ্টা করি যতটা সম্ভব ছাত্রছাত্রীদেরকে গাইড করা, যতটা সম্ভব ছাত্রছাত্রীদেরকে মেন্টাল সাপোর্ট দেওয়ার, কিন্তু যেহেতু কোনো সার্টিফিকেট কোর্স আমার কাছে করা নেই, যেহেতু কোনো প্রফেশনাল কোর্স আমি করিনি, এই বিষয়ে আমার কোনো নলেজ নেই, তাই সার্টিফিকেট কোর্স একজন যার কাছে সার্টিফিকেট আছে, যার কোর্সটা সম্বন্ধে জ্ঞান আছে, তিনি যতটা ছাত্রছাত্রীদেরকে গাইড করতে পারবেন, আমরা কিন্তু কখনোই সেইভাবে গাইড করতে পারবো না। তাই দীর্ঘদিন ধরে আমার মনের মধ্যে এটা একটা ইচ্ছে ছিল, যদি এইরূপ কাউকে পাই, দরকার নেই খুব বেশি হাইফাই আমাদের টিচার দরকার নেই, যদি সামান্য কাউকে আমরা পেয়ে যাই আমাদের প্রতিষ্ঠানে, যার কাছে সার্টিফিকেট আছে, যিনি দীর্ঘদিনের অভিজ্ঞ, যিনি দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীদেরকে মেন্টাল কাউন্সিলিং করে, যখনই ছাত্রছাত্রীরা কোনো প্রবলেম ফেস করে তখন তাদেরকে যেন তিনি মেন্টাল সাপোর্ট দিতে পারে, এইরকম একজন আমরা বিশিষ্ট ব্যক্তির খোঁজ করছিলাম, এবং লাকিলি আমি পেয়ে গেছি সন্দীপা ম্যাডামকে। ভারতীয় বিদ্যা চর্চায় উনি আজকে আছেন আমাদের সাথে, এবং শুধু আজকের ক্লাসটা নয়, এরপর থেকে উনি আমাদের সাথে থাকবেন। যখনই ছাত্রছাত্রীদের এরকম কোনো প্রবলেম হবে, যখনই ছাত্রছাত্রীরা কোনো মেন্টালি কোথাও হ্যারাসমেন্ট হবে, কোথাও তারা ডিপ্রেশনে আক্রান্ত হবে, তখন তিনি থাকবেন তাদেরকে সাপোর্ট করার জন্য, মেন্টাল সাপোর্ট করার জন্য। আমি ক্লাসটা শুরু করার আগে একটুখানি ম্যাডামের সম্বন্ধে জানিয়ে রাখি, যিনি ম্যাডাম আমাদের সাথে যুক্ত আছেন তিনি হচ্ছেন সন্দীপা ম্যাডাম। সন্দীপা ম্যাডাম দীর্ঘদিন ধরে এইসব বিষয়ে কাউন্সিলিং করেছেন, এবং ওনার সাথে আমার অনেক কথা হয়েছে। যেহেতু এটা একটা থিওরি বেস ক্লাস, এখানে কোনো প্র্যাকটিক্যাল উনি কাউন্সিলিং কারোই করতে পারবে না, কিন্তু ডিপ্রেশন কি, কেন ডিপ্রেশন হয়, কোথা থেকে ডিপ্রেশন গুলো হয়, কিভাবে সেই ডিপ্রেশন গুলো থেকে আমরা রিলিফ পাবো, ইত্যাদি বিষয়ে উনি একটি থিওরি পার্ট, মানে একটি থিওরি ক্লাস তিনি আলোচনা করবেন ডকুমেন্টস অনুসারে। ওনার কাছে পিপিটি থাকবে, ওনার কাছে ডকুমেন্টস আছে, সেই সমস্ত অনুসারে উনি ডকুমেন্টস অনুসারে তিনি আজকে ক্লাসটা নেবেন। কিন্তু পরবর্তী যে দিনগুলোতে তিনি আমাদের সাথে থাকবেন, তখন তিনি
প্র্যাকটিক্যালি ছাত্রছাত্রীদেরকে কাউন্সিলিং করবেন, প্র্যাকটিক্যালি ছাত্রছাত্রীদেরকে মেন্টাল সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। আর সন্দীপা ম্যাডাম দীর্ঘদিন ধরে বিভিন্ন হোমে, হয় না অনেক সময় কিছু ছেলে মেয়ে হয়তো অনাথ হয়ে যায়, তারা তখন কোথাও হোমে স্টে করে, বা হয়তো কারো ফ্যামিলির প্রবলেমের জন্য অনেকে হোম স্টে করে। সেই সকল ছেলে মেয়েরা যখন টোটালি ডিপ্রেসড হয়ে যায়, তাদেরকে কাউন্সিলিং করার প্রয়োজন হয়। ঠিক এইরকম একটা জায়গা তো কিন্তু সন্দীপা ম্যাডাম দীর্ঘদিন ধরে কাজ করেছেন। এছাড়াও কলকাতার মধ্যে বিভিন্ন যে মেন্টাল কাউন্সিলিং যে সেন্টার গুলো রয়েছে, যেখানে মেন্টাল কাউন্সিলিং করা হয়, যেখানে মেন্টাল সাপোর্ট দেওয়া হয় ইত্যাদি বিভিন্ন যে সেন্টার গুলো রয়েছে, সেখানেও কিন্তু ম্যাডাম দীর্ঘদিন ধরে কাজ করেছেন। এবং আমার অত্যন্ত বিশ্বাস তোমরা আজকের ক্লাসে কিছুটা হলেও পাবে। তবে আমি আবারও জানিয়ে রাখছি, আজকের ক্লাসটা কোনো প্র্যাকটিক্যাল ক্লাস নয়, আজকের ক্লাসটা টোটালি থিওরি বেসড ক্লাস। সেখানে তিনি ডিপ্রেশন থেকে শুরু করে সেখান থেকে রিলিফ পাওয়ার যে উপায় ইত্যাদি সমস্ত বিষয়ে তিনি আলোচনা করবেন। আমি ভারতীয় বিদ্যাচর্চার পরিবারের তরফ থেকে ম্যাডামকে স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আজকের ক্লাসটি শুরু করার জন্য। আমি পিপিটিটা শেয়ার করে দিচ্ছি, তারপর ম্যাডাম আজকের ক্লাসটি শুরু করবেন। তোমরা পিপিটি দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে পিপিটি? না স্যার। না স্যার, না দাদা এখানে দেখা যাচ্ছে না। ও আচ্ছা, ঠিক আছে, ওয়েট। Just 1 second. দেখো তো দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ওকে, দাঁড়াও আমি একটু রেডি দেখা করে, যাচ্ছে। হ্যাঁ ম্যাডামের জন্য রেডি করে নিই, তারপর ক্লাস ঠিকঠাক দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, গুড ইভিনিং সবাইকে। আজকে আমার এখানে প্রথম টপিকটাই হচ্ছে যে ডিপ্রেশন নিয়ে। আমরা যে পড়াশোনা করছি সেখানে আমরা বিভিন্ন জায়গায় জীবনের বিভিন্ন ধাপে আমরা গিয়ে যে আটকে পড়ছি, সেটার একটা অন্যতম কারণ হচ্ছে ডিপ্রেশন। এই ডিপ্রেশন আমাদেরকে এগিয়ে যেতে বাধা দিচ্ছে। তো প্রথমে আমাদের পুরো জায়গাটা বুঝতে গেলে দুটো জায়গা আগে ভালো করে বুঝতে হবে যে হোয়াট ইজ স্যাডনেস অ্যান্ড ডিপ্রেশন। আমরা অনেকে ভুল করে থাকি, হয়তো একদিনের একটা মন খারাপ হলো বা দুদিনের একটা মন খারাপ হলো, কোনো একটা ইনসিডেন্ট হলো যার ফলে আমার মনটা 2-3 দিন হয়তো খুব খারাপ, তো সেক্ষেত্রে হয়তো আমরা বলছি যে আমার হয়তো ডিপ্রেশন হয়েছে, কিন্তু সেটা একদমই নয়। ডিপ্রেশন জায়গাটা অনেক বেশি কঠিন, কিন্তু এই স্যাডনেসের জায়গাটা আমরা কিন্তু 2 দিন বা 3 দিন পর কাটিয়ে উঠতে পারছি নিজেরাই।
বা হয়তো আমাদের পছন্দের কোনো জিনিস যেটা আমাদের ভালো লাগে, কোনো ড্রেস বা কোনো খাবার হয়তো আমাদের সামনে নিয়ে আসার জন্য হয়তো আমাদের মনটা খুব ভালো হয়ে যাচ্ছে। এই যে আমরা নিজেরাই কাটিয়ে উঠতে পারছি, সেই জায়গাটা আমাদের স্যাডনেস। এই স্যাডনেসকে আমরা অনেক সময় ডিপ্রেশন বলে ভুল করি, কিন্তু ডিপ্রেশনটা কিন্তু অনেক গভীর জায়গায় আছে। তো ডিপ্রেশনটাকে বুঝতে আগে আমাদের ডিপ্রেশনের কিছু জায়গাটা আগে খুব ভালো করে আমাদের ক্লিয়ার হতে হবে। সেই জায়গাটা হচ্ছে যে জায়গা আমরা নিজেরা কাটিয়ে উঠতে পারবো না, হয়তো চাইছি কাটিয়ে উঠতে, কিন্তু মনে সেই জায়গাটা আমরা নিজেরা কাটিয়ে উঠতে পারছি না, কারোর হয়তো হেল্প লাগছে, বা সেই জায়গাটা হয়তো আমাদের অনেক দিন স্টে করছে। এই যে স্যাডনেস আমাদের 2 থেকে 3 দিন স্টে করছে, তারপর হয়তো কোনো না কোনো ভাবে আমরা নিজেদেরই হয়তো এনকারেজ করে জায়গাটাকে চেঞ্জ করে নিতে পারছি বা অন্যের দ্বারা হচ্ছি, কিন্তু ডিপ্রেশন সেটা কিন্তু হবে না। আমরা কারোর দ্বারাও হয়তো কোনোভাবে নিজের মনকে উৎসাহিত করতে পারবো না, এবং সেটা অনেক দিন স্টে করবে, অ্যাটলিস্ট মিনিমাম 2 উইকস তো স্টে করবেই, তার থেকে বেশি সময়ও হতে পারে। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের প্রত্যেক দিনকার রেগুলার যে লাইফ, ডেইলি লাইফ যে অ্যাক্টিভিটি, সেটাকে বাধা দেবে। আমাদের সকাল থেকে উঠে থেকে রাতে ঘুমোতে যাওয়া অবধি আমাদের নিজস্ব বিভিন্ন কাজ থাকে, বা আমাদের পার্সোনাল একটা জগৎ থাকে, প্রফেশনাল একটা জগৎ থাকে। সেই জগতে যখন সেটা আমাদের বাধা দেবে, আমরা সেই কাজটা নিজেদের এফোর্ট দিয়ে 100% এফোর্ট দিয়ে করতে পারবো না, সেইখানে যখন ইন্টারফিয়ার করবে, তখন কিন্তু আমাদের বুঝতে হবে যে কিছু একটা সমস্যা হয়েছে। যে জায়গাটা আমরা নিজেরাও কাটিয়ে উঠতে পারছি না, এছাড়া যেটা আমাদের প্রত্যেক দিনকার রেগুলার লাইফকে অনেক বেশি হ্যাম্পার করে তুলছে, সেই হ্যাম্পার করার জন্য আমরা এতটা স্ট্রেস হয়ে পড়ছি যে আরোই কোনো কাজ ভালো করে করতে পারছি না। তখন আমাদের বুঝতে হবে যে কিছু একটা, সামথিং ইজ রং, কিছু একটা চলছে, আমাদের হয়তো কিছু সাহায্যের বা কারোর সাহায্যের প্রয়োজন আছে। এরকম হয়, যে কথাটা স্যার বললেন, যে আমরা শারীরিক কোনো সমস্যা হলে যত তাড়াতাড়ি ডাক্তার দেখাতে চাই, মনের কোনো সমস্যা হলে কিন্তু তত তাড়াতাড়ি ডাক্তার দেখানো তো দূরের কথা, কাউকে শেয়ার করতেও ভয় পাই, যে বাবা নিজের মনের এই সিক্রেটটা আমরা শেয়ার করব না, থাক, বরঞ্চ আমি নিজেদের মধ্যেই রেখে দিই। তো এই যে আনট্রিটেড কিছু জায়গা থেকে যায়, এটা কিন্তু দিনের পর দিন চলতে চলতে বেশ অনেক মাস বা কয়েক বছর চলার পর এটা কিন্তু একটা বড় আকার ধারণ করে। তাই আমাদের ফার্স্টে বুঝতে হবে ডিপ্রেশনটা কি। আমি তো ক্লিয়ার ভাবে বললাম যে একটা মন খারাপ, স্যাডনেস আর ডিপ্রেশনের মধ্যে একটা পার্থক্য আছে। যখন দেখবো যে 2 উইকস এর বেশি এটা কন্টিনিউ হচ্ছে, আমি নিজেকে নিজে পারছি না সেই জায়গা থেকে সরিয়ে আনতে, বা এটা আমার ডেইলি লাইফকে এতটা হ্যাম্পার করছে যে আমার প্রত্যেকটা জায়গা হ্যাম্পার হয়ে যাচ্ছে, পার্সোনাল লাইফ, প্রফেশনাল সবকিছু হ্যাম্পার হয়ে যাচ্ছে, তখন আমায় বুঝতে হবে যে আমার কিছু সাহায্যের হয়তো প্রয়োজন আছে। এবং সেটা যদি আমি বুঝতে অনেক দেরি করি, বা ইচ্ছা করে ডিলে করি, বা বলবো না বলে হয়তো নিজের সবকিছু নিজের মধ্যে আটকে রাখি, সেটা কিন্তু দিনের পর দিন আরো বাড়তে থাকবে, বাড়তে বাড়তে হয়তো এমন একটা জায়গায় চলে আসবে, তখন হয়তো নিজেকেই আমরা কন্ট্রোলে রাখতে পারবো না। ঠিক সেই রকমই দীর্ঘদিন আমরা পড়াশোনা করতে করতে যখন চাকরি পাচ্ছি না, বা অনেক ক্ষেত্রে অনেক প্রবলেম দেখা দিচ্ছে, তখন তো অবশ্যই আমাদের ডিপ্রেশনের জায়গা তো চলে আসার কথা। কেউ কাটিয়ে উঠতে পারছে, কেউ কাটিয়ে উঠতে পারছে না। যারা কাটিয়ে উঠতে পারছে না, তাদেরকে হেল্প করার জন্য কিন্তু আমরা সবসময় আছি। আর যারা কাটিয়ে উঠছে, তাদেরকেও কিভাবে বেটার ওয়েতে আরো চালনা করা যায়, তাদের প্রয়োজন হলেও কিন্তু তাদের পাশে আমরা সবসময় আছি। তার জন্য কিন্তু এগিয়ে আসতে হবে, নিজের প্রবলেমটা বুঝতে হবে এবং এগিয়ে আসতে হবে। এগিয়ে না আসলে আমরাও বুঝতে পারবো না যে তাদের মধ্যে কি চলছে। এই এগিয়ে আসাটা কিন্তু খুব দরকার, যেটা হয়তো 70% মানুষ পারে না। ওই একটাই ভয়, সংকোচের ভয়, বাবা আমি এই জায়গাটায় যাব, এরকম ডাক্তার দেখাবো, ওষুধ যদি দেয় ওষুধ খাবো, আমি কাউন্সিলিং করবো না, কাউন্সিলিং করলে হয়তো লোকে ভাববে যে বাবা মাথা খারাপ হয়েছে। কিন্তু এটা একদমই নয়। আমাদের প্রত্যেক দিনকার লাইফে আমরা কে ডিপ্রেসড নই? আমরা সবাই, শুধু কারণটা আলাদা। প্রত্যেকে নিজেদের লাইফ নিয়ে, নিজেদের বিভিন্ন প্রবলেমস নিয়ে ডিপ্রেসড, কিন্তু আমরা চাইলেই তো ডিপ্রেশনটাকে আবার ম্যাজিকের মতো উড়িয়ে দিতে পারবো না। যদি ডাক্তারের কাছে যাওয়া হয় বা আমাদের কাছে আসা হয় সাইকোলজিস্টের কাছে, হয়তো আমরা ম্যাজিকের মতো উড়িয়ে দিতে পারবো না, কিন্তু মানুষের প্রবলেম
একটা শেয়ার করারও কোথাও দরকার হয়, যেখানে এমন কিছু প্রবলেম থাকে যেগুলো বাড়ির লোকে শেয়ার করা যায় না বা করলেও হয়তো কোনো সলিউশন পাওয়া যায় না, সেক্ষেত্রে আমরা আপনাদের পাশে সবসময় আছি। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এগিয়ে আসতে হবে নিজস্ব সমস্যা সমাধানের জন্য। আপনারা যদি এগিয়ে আসেন তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে অনেকটা পার্সেন্টেজ আমাদের অনেক এগিয়ে যেতে সুবিধে হবে। তো আমরা ডিপ্রেশনের জায়গাটা তো বুঝলাম, আশা করি যে ডিপ্রেশন হচ্ছে এবং সেই জায়গাটায় যদি আমরা দাঁড়াই তখন আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। এবার কি কি সাইন অ্যান্ড সিমটমস আসতে পারে? একটা জ্বর হলে, সর্দি কাশি হলে তারও যেমন একটা সিমটমস হয়, মনের যদি কোনো সমস্যা হয় ডিপ্রেশন, তারও কিছু সিমটমস হয়। যেমন আমাদের মন খারাপ হবে, তার সাথে হচ্ছে আমাদের মুডটা খুব লো হয়ে থাকবে। যে জিনিস আগে হয়তো আমরা খুব আনন্দ সহকারে করতাম, সেই জিনিস কিন্তু ডিপ্রেশন স্টেট যদি আমাদের থেকে থাকে, আমরা কিন্তু তাতে আর কোনো আনন্দ পাবো না। যে কোনো কাজে আমাদের একটা ল্যাক অফ এনার্জি দেখা দেবে, আবার করব না থাক, ল্যাথার্জি জিনিসটা অনেক বেশি দেখা দেবে, থাক করবো না, ইচ্ছা করছে না, কোনো জিনিসেই ইচ্ছাটা হবে না। আগে হয়তো যে জিনিসে একটু কাঁদতাম, ঘন ঘন সেই জিনিস নিয়ে হয়তো কান্না পাবে। মনোযোগ কোনো জিনিসে দিতে পারবো না, সেটা শুধু পড়াশোনা বলে নয়, সেটা কিন্তু নিজস্ব কাজ বা কোনো একটা ম্যাগাজিনও যদি আমি বসে বসে পড়ি, সকালে নিউজ পেপারটাও যদি একটা আর্টিকেল আমি পড়ি, তাতেও কিন্তু আমি মনোযোগটা দিতে পারবো না। কোথায় যেন আমার মনোযোগটা হারিয়ে গেল, আমি কোনো জিনিসে কনসেন্ট্রেট করতে পারবো না। লস অফ ইন্টারেস্ট, তো ডেইলি অ্যাক্টিভিটিতে আমার লস অফ ইন্টারেস্ট তো আসছেই, হয়তো খেতে ভালো লাগবে না, ঘুম আসছে না, টিভি দেখতে ইচ্ছে করছে না, কথা বলতে ইচ্ছে করছে না, শুধু আলো জানলা দরজা বন্ধ করে মনে হচ্ছে চুপচাপ বসে থাকি। এই যে ল্যাক অফ ইন্টারেস্ট, এটার সাথে সাথে কিন্তু আরো একটা ইম্পর্টেন্ট জায়গা যে লস অফ ইন্টারেস্ট ইন সেক্সুয়ালিটি। যারা বিবাহিত তাদের মধ্যে এই সমস্যাটা দেখা দেয় এবং এই সমস্যাটাও অনেকে লুকিয়ে যায়। এটা একদমই লুকানোর সমস্যা নয়, তার জন্যও ডাক্তাররা আছে। তো এই পয়েন্টটা কিন্তু আমরা শুনে হয়তো ভাবতে পারি লস অফ ইন্টারেস্ট ইন সেক্সুয়ালিটি, এটা হতে পারে কখনো? এটা হতে পারে, এটা ডিপ্রেশনের একটা অন্যতম ভীষণ একটা গভীর সমস্যা হতে পারে, ডিপ্রেশন থাকার কারণে হচ্ছে। নিজেকে হয়তো মনে হতে পারে যে একদম কোনো কাজের নই, আমি কি করব, আমার দ্বারা কিচ্ছু হবে না, বা নিজেকে খুব ইরিটেবল লাগতে পারে, সব জিনিসে বিরক্ত, এবং এই বিরক্তির প্রকাশ হয়তো আমি আমার বাড়ির লোকের কাছের মানুষের উপর দেখিয়ে ফেলতে পারি। নিজের মনের মধ্যে একটা গিল্ট ফিলিং হতে পারে। এছাড়া হচ্ছে কোনো জিনিসে মনোযোগ তো আসবেই না, তার সাথে অনেক কিছু ভুলে যাব, হয়তো কাল কি কাজ করেছি সেটা আজকে মনে করে উঠতে পারছি না, কিন্তু এটা কিন্তু উচিত নয়। সেই যে জিনিস উচিত নয় সেই ধরনের সিমটমস হয়তো আমার মধ্যে দেখা দিতে পারে। কোনো ডিসিশন নিজে নিতে পারবো না। এক হতে পারে, আমি আগেই বললাম যে ঘুম পাচ্ছে না বা খিদে পাচ্ছে না, তার সাথে অপোজিট দুটো কারণও হতে পারে, অত্যাধিক ঘুম পাচ্ছে বা অত্যাধিক খিদে পাচ্ছে। অত্যাধিক মানে কমটাও যেরকম চোখে লাগছে, বেশিটাও কিন্তু চোখে লাগবে, বেশিটাও কিন্তু ভালো নয়, সেই বেশিটাও কিন্তু ডিপ্রেশনেরই এক ধরনের সিমটমস। অহেতুক কারণে হয়তো গায়ে হাতে পায়ে ব্যথা অনুভব করতে পারি, মাথা ব্যথা অনুভব করতে পারি, বিভিন্ন ক্র্যাম্পস বা কোনো ডাইজেস্টিভ সমস্যাও আমাদের মধ্যে আসতে পারে। হয়তো আমরা এমনি ডাক্তার দেখালাম, ডাক্তার বললো না শারীরিক তো কোনো সমস্যা নেই, ওষুধ দিলাম, ওষুধ খাওয়ার পরও দেখছি ব্যথা কমছে না, তখন কিন্তু আমাদের বুঝতে হবে কিছু একটা ভেতরে চলছে, এটা শুধু শারীরিক প্রবলেম নয়। এছাড়া সব থেকে খুব ইম্পর্টেন্ট এবং লাস্টলি একটা পয়েন্ট, যে সুইসাইডাল আইডিয়াস অ্যান্ড থটস, এই ধরনের চিন্তা ভাবনাও মনে আসতে পারে কেন আসে, যে কিচ্ছু হলো না আমার দ্বারা, এই জায়গাটা তো আমি অ্যাচিভই করতে পারলাম না, অনেক দিন হয়ে গেল, আমার কাছে আর কোনো অপশনস নেই, কি ভাববে লোকে, আমি যে এই জায়গাটা অ্যাচিভ করতে পারলাম না, সুইসাইডাল আইডিয়াস বা থটস। অবশ্যই যদি এই ধরনের কারোর মধ্যে কখনো চিন্তা ভাবনা এসে থাকে, কখনো হেজিটেট করবেন না আমাদের কাছে আসার জন্য। সেটা আপনি কোনো সাইকিয়াট্রিস্ট ডাক্তারের কাছেও যেতে পারেন বা কোনো সাইকোলজিস্টেরও পরামর্শ নিতে পারেন, কখনো হেজিটেট করবেন না। আমি বারবার এই কথাগুলো বলছি। এই এতগুলো সিমটমস এর মধ্যে কারোর দুটো সিমটমস হতে পারে, 3, 4, 5, 6টাও একসাথে হতে পারে, বা কারোর কোনো সিমটমস হলো না, শুধুই একটা সিমটমস হলো সুইসাইডাল আইডিয়াস বা থটস।
নিজের মনের মধ্যে যদি নিজের সচেতন, তো অবশ্যই সেলফ অ্যাওয়ারনেস আমাদের হতেই হবে নিজেকে নিয়ে। একটা জায়গায় অ্যাচিভ যদি না করতে পারি বা একটা জায়গায় যদি আমরা ফেলিওর হতে থাকি, তার মানে এই নয় জীবন থেমে গেল। এই সিমটমস গুলো বলে দেওয়ার একটাই কারণ যে আপনারা নিজেরা সচেতন হতে পারবেন যে কি চলছে আমাদের মধ্যে। তো যে কোনো সমস্যা, এই ধরনের সিমটমস যদি মনে হয় আপনাদের সাথে ম্যাচ করছে, একবার দুবারও ভাববেন না, সঙ্গে সঙ্গে কিন্তু আসবেন। তখনই বুঝবেন যে সেই জায়গাটায় কিছু একটা প্রবলেম হচ্ছে, সেই জায়গাটা শেয়ার করা উচিত এবং সেই জায়গাটাকে থেকে কিন্তু আপনাদের বেরোতেই হবে। কোনো রকম লুকিয়ে রাখা, হেজিটেট করা কোনো সমস্যা নেই। ততটাই ফ্রি কিন্তু, যেরকম শারীরিক সমস্যা আমাদের ততটাই ফ্রিলি আমরা ডাক্তারের কাছে গিয়ে বলতে পারি, ঠিক সেরকমই যে কোনো প্রবলেম হলে যদি এর মধ্যে দুটো সিমটমসও আসে, তাহলেও কিন্তু প্রয়োজন আছে আপনাদের আমাদের কাছে আসার। আশা করি সিমটমসটা আপনাদের কাছে ক্লিয়ার হলো। নেক্সট আমরা আসছি যে ডিফারেন্ট টাইপস অফ ডিপ্রেশন। আমি মাইল্ড টু মেজরে যাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যদি আমি এই ধরনের সিমটমস লক্ষ্য করি যে 2 উইকস ধরে আমাদের মধ্যে হচ্ছে, মিনিমাম 2 উইকস, তার কম নয়, মিনিমাম আমি 2 সপ্তাহ দেখবো যে এই ধরনের সিমটমস হচ্ছে, তাহলে অবশ্যই আমরা একটা বুঝবো যে মাইল্ড এক ধরনের ডিপ্রেশন আমার মধ্যে হয়তো কাজ করছে। এবং যদি আমি এটা ট্রিটমেন্ট না করাই, তাহলে কিন্তু এটাই বাড়তে বাড়তে সিভিয়ার হয়ে যাবে। অল্প থাকাকালীন আমি যতটা ট্রিটমেন্ট করে সুস্থ হব, যত কম সময়, যখন এটা মেজর ডিপ্রেসিভে চলে যাবে আমি কিন্তু পারবো না। সেটা একটা সাইকোলজিস্ট বা কাউন্সিলরের ক্ষেত্রেই ততটা সমস্যা হবে এবং যার হচ্ছে তার ক্ষেত্রে তো হবেই। তো এই চান্সেসটা কিন্তু আনট্রিটেড অবস্থায় থাকলে ওটা কিন্তু আপনি বেড়ে যাবে। শুধুমাত্র একটাই কারণ থাকছে মাইল্ড ডিপ্রেসিভ ডিসঅর্ডারে, যে 2 উইকস ধরে একটা কোনো জিনিসের প্রতি না ভালো লাগা আসছে বা যে সিমটমস গুলো দিয়েছি তার মধ্যে কিছু ম্যাচ করছে। নেক্সট চলে আসছে যখন সেই সিমটমস আমি দেখবো মোটামুটি কিছু মাস, মাইল্ড হলেই ফেলে রাখার কথা নয়, কিন্তু কেউ যদি তবু ফেলে রাখেও, যদি অ্যাটলিস্ট দেখি মোটামুটি 3-4 মাস থেকে 6 মাস অব্দি চলে গেছে, তখন কিন্তু সেটা মডারেটেড জায়গায় চলে যাবে, আরো বেশি কঠিন হয়ে গেল জায়গাটা। তখন কিন্তু বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম যখন আমাদের মধ্যে আসে, ন্যাচারালি মানুষের মধ্যে যে কোনো সার্কামস্ট্যান্সেস এর সাথে অ্যাডজাস্ট করার ক্ষমতা নিজেরাই আমরা তৈরি করে নিই, কিন্তু সেটা ডিসঅর্ডারে তখনই যায় যখন আমরা নিজেরা ওভারকাম করতে পারছি না। বাড়তে বাড়তে একটা সামান্য জিনিসেও অ্যাডজাস্ট করতে পারছি না, সেটা বাড়তে বাড়তে একটা বড় ডিসঅর্ডারের আকার ধারণ করে। মডারেট জায়গায় মাইল্ড টু মডারেট কিন্তু খুব ইজিলি চলে আসে, আনট্রিটেড হলেই সেটা কিন্তু একটু কিছুদিন ফেলে রাখলেই কিন্তু সেটা মডারেট জায়গায় চলে আসে। এবার মডারেট জায়গাটা পেরিয়ে যদি সেটা মেজর জায়গায় গিয়ে এসে পৌঁছয়, সেই মেজর জায়গাটা খুবই খারাপ জায়গা, যার হচ্ছে তার জন্য অল টাইম একটা না ভালো লাগা কাজ করে এবং সেটা অনেক দিন, অনেক মাস, অনেক বছর স্টে করছে। মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার যখন হচ্ছে, হয়তো কোনো সময় ওষুধ খেতে হচ্ছে, হয়তো মাইল্ড মডারেটে আমার ওষুধের দরকার নাই হতে পারে, কাউন্সিলিং এর থ্রুই আমি হয়তো সেরে উঠতে পারি, কিন্তু মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে আমার হয়তো কাউন্সিলিং এর সাথে সাথে হাই ডোজের আমাকে হয়তো ওষুধও খেতে হতে পারে, যার যেরকম লেভেল সেই ওয়াইজ। তো লেভেলটা কি, লেভেলটা কিন্তু আপনারা যখন কোনো মেন্টাল হেলথ প্রোভাইডার বা কোনো কাউন্সিলর, সাইকোলজিস্ট বা ডাক্তারের সাথে কনসাল্ট করবেন, তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি কোন লেভেলে স্টেটে দাঁড়িয়ে আছেন। তাদের কাছে এলে তারা একটা এক্সাম করবে আপনাকে, সেই এক্সামের থ্রু কিন্তু আপনাকে তারা বলে দেবে যে আপনি এই স্টেটে আছেন, হয়তো আপনি মডারেট স্টেটে আছেন, আপনার এই কাউন্সিলিং গুলো হলে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। সেই কারণে এই 3টে টাইপস বলা। নেক্সট হচ্ছে যে আমরা তো বুঝলাম এই 3টে টাইপস আসে, কিন্তু কেন আসে এই ডিপ্রেশন? এমনি এমনি তো আসে না, সবার আসে না, কিন্তু যাদের আসে তাদেরই বা কেন আসে? বেশ কিছু কারণ আছে, নিশ্চয়ই কিছু একটা হচ্ছে যার ফলে আসছে, এমনি এমনি তো কোনো কিছু হবে না। ফার্স্ট একটা জেনেটিক ফ্যাক্টর, জেনেটিক কোনো রিজন হতে পারে যেটা আমি জিনগত ভাবে পেয়ে থাকি। ভালো জিনিস আমি জিনগত ভাবে অ্যাডাপ্ট করে থাকি, ঠিক খারাপ জিনিসও আমি জিনগত ভাবেও অ্যাডাপ্ট করতে পারি। আমার বাবার, দাদুর, মামার, কাকার যে কোনো কারোর হয়তো হয়ে থাকবে,
তার থেকে জিনগতভাবে হয়তো আমার মধ্যে এলো, সেটা আমার কিন্তু রোধ করার ক্ষমতা নেই। নেক্সট রিজন হতে পারে সারাউন্ডিং বা লাইফ এক্সপিরিয়েন্সে আমি এমন কিছু লাইফ এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম খুব খারাপ, যেটা আমার স্ট্রেসের কারণ হয়ে উঠেছে, স্ট্রেসটাকে আমার অত্যাধিক বাড়িয়ে দিয়েছে। হয়তো আমার কোনো জেনেটিক ফ্যাক্টর নেই সেখানে, কিন্তু শুধুমাত্র আমার এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টরে স্ট্রেসটা আমার এতটা বেড়ে গেছে যার ফলে আজ আমি ডিপ্রেসড। এমন কারণও হতে পারে যে দীর্ঘদিন মানে সারা জীবন হয়তো বাবা মায়ের সাথেই থাকি, কিন্তু বিশেষ চাকরির কোনো কারণে আমাকে হয়তো এখন বিদেশে যেতে হচ্ছে, একা লাইফ লিড করতে হচ্ছে, সেই লাইফটা আমার কাছে অনেক বেশি হেক্টিক হয়ে দাঁড়াচ্ছে। তো সেই কারণেও হতে পারে যে আমি হয়তো ডিপ্রেশনের আমার ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়ালো। নেক্সট হতে পারে কোনো ভালোবাসার মানুষ বা কোনো ফ্যামিলি, কোনো ফ্রেন্ডস যদি মিসিং হয়ে যায়, তাহলে কিন্তু সেই কারণও আমাদের কিন্তু একটা ডিপ্রেশনের কারণ হতে পারে। সেই শোকটা হয়তো ভুলতে পারছি না, তার সেই শোকটা হয়তো ভুলে এগিয়ে আসার কথা, সেই এগিয়ে আসতে পারছি না। হ্যাঁ, একটা তো মিনিমাম সময় অবধি সেই শোকটা আমার মধ্যে থাকবে, কিন্তু একটা সময়ের পর তো আমি কাটিয়ে উঠবো, সেই কাটিয়ে উঠতে পারছি না। এটা হয়তো আমার কাছে একটা ডিপ্রেশনের বড় কারণ হতে পারে। নিজেকে একা রাখা, অনেক মানুষই হয় খুব একা থাকতে পছন্দ করে, মনের কথা কাউকে শেয়ার করা পছন্দ করে না। এই একা থাকতে থাকতে কিন্তু এটাও একটা ডিপ্রেশনের কারণ হতে পারে। যে মানুষজনের সাথে প্রতিনিয়ত আছি, সেটা পার্সোনাল লাইফ হতে পারে বা প্রফেশনাল লাইফ হতে পারে, প্রতিনিয়ত যুদ্ধ করে তাদের সাথে জীবনটা কাটাতে হচ্ছে। মানে হয়তো আন্ডারস্ট্যান্ডিং এর অভাব হতে পারে বা যে কোনো কারণ হতে পারে, কনফ্লিক্ট, দ্বন্দ্ব আর দ্বন্দ্ব লাইফে, এই দ্বন্দ্ব কাটিয়ে উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছি, হয়তো আর পারছি না, এটা একটা ডিপ্রেশনের কারণ হতে পারে। ফাইন্যান্সিয়াল প্রবলেম খুব বড় একটা কারণ, হয়তো কারো শিক্ষা সংক্রান্ত, বাড়ির কারোর জন্য হয়তো হিউজ পরিমাণ একটা টাকার দরকার, বা কারো স্বাস্থ্য সংক্রান্ত কোনো কারণের জন্য একটা টাকার প্রয়োজন, সেই ফাইন্যান্সিয়াল আমি এফোর্টটা দিতে পারছি না, সেই নিয়ে কি হবে, কি করে তাকে বাঁচাবো, কি করে তাকে পথে আনবো, সেই জায়গাটা আমি এতটা বেশি চিন্তিত হয়ে যাচ্ছি যে ফাইন্যান্সিয়াল বা মিনিমাম হতে পারে যে একটা সামান্য মাসের সংসার চালানোটাই হয়তো আমার কাছে একটা প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। সবকিছু নিয়ে চিন্তিত হওয়ার ফলে এটা একটা ডিপ্রেশন কিন্তু কারণ হতে পারে। হয়তো এমন কিছু জায়গা যেটা কোনোদিনও ফেস করিনি, সেই নিউ কোনো জিনিস ফেস করার একটা ভয়, ফেস করার চিন্তা, বা এত ডিফিকাল্টি লাইফে এক পা হাঁটছি তো 10টা প্রবলেম এসে দাঁড়াচ্ছে, এগোবো কি করে, এগোতেই তো পারছি না। হয়তো মোটিভেশন অনেক আছে, এগোবার অনেক ইচ্ছা আছে, কিন্তু পারছি না এগোতে। লাইফটা যেন সব দিক থেকে আটকে দিয়েছে, এটা একটা ডিপ্রেশনের কারণ হতে পারে। ক্রনিক ডিজিজ লাইক ক্যান্সার আগে যেটা ভীষণ রেয়ার ছিল, হয়তো কম পার্সেন্টেজ দেখা যেত, এখন এক একটা ফ্যামিলিতে ক্যান্সার হওয়া মানে সেটা জেনেটিক গত হয়ে যাচ্ছে, যে এক জেনারেশনের পর আরেক জেনারেশন আসতেই পারে। এটা একটা হিউজ টাকার পরিমাণ, তার সাথে ক্রনিক ডিজিজ, যার মধ্যে হচ্ছে এই ডিজিজটা, তার হয়তো মনের মধ্যে মনে হতে পারে যে আমার হলে আমার ফ্যামিলি মেম্বারের কি হবে। এই ক্রনিক ডিজিজের সাথে এখন কাউন্সেলিং শুরু করা হয়, কারণ এই ক্রনিক ডিজিজ থেকে উঠতে তারা পারে না, ডিজিজ থেকে তো উঠতে পারেই না, তার সাথে মানসিক সমস্যা এতভাবে জড়িয়ে ধরে যে এটা একটা কোনোভাবে ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়ায়। চাইল্ডহুড ট্রমা, এটা ন্যাচারালি হয়ে থাকে ছোটবেলায়, হয়তো কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেই ট্রমা বড় বয়সে উঠেও কাটিয়ে ওঠা সম্ভব হয় না, সেটা হয়তো আমার একটা ডিপ্রেশনের কারণে ফেলে দিল। ওই ট্রমাই হয়তো আমি কাটিয়ে উঠতে পারছি না, মনের মধ্যে ওই রিলেটেড যদি আরো কোনো ইনসিডেন্ট আমি দেখি, সেটা হয়তো আমার মনের মধ্যে আরো গভীরভাবে এফেক্ট ফেলছে। And last, substance abuse, অত্যাধিক পরিমাণে মদ, সিগারেট, গাঁজা, এই ধরনের সাউন্ড ক্লিয়ার আসছে না। শোনা যাচ্ছে আমার কথা? আমরা কষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা, এই সাবস্টেন্স অ্যাবিউজ অত্যাধিক পরিমাণে অ্যাবিউজ, এটার ইউজের জায়গায় নেই, এটা হয়তো আমার একটা ডিপ্রেশনের কারণ হতে পারে। এবার এক একজনের বেসিসে কারণ এক এক রকম হতে পারে, সেটা যে থেকেই কারণটা আসুক না কেন,
সেটা অবশ্যই ডিপ্রেশন। এবার এই ডিপ্রেশন তো হলো, আমরা অনেক কিছু জানলাম বুঝলাম, এবার কি করা যাবে ডিপ্রেশন নিয়ে? এবার ডিপ্রেশন যখন আমি কারোর কাছে যাচ্ছি, আমি ডক্টর, মেন্টাল হেলথ প্রোভাইডার্স, সাইকোলজিস্ট কারোর কাছে যাচ্ছি, তারা আগেই কিন্তু আমি যেটা বললাম একটা এক্সাম করবে, একটা ইনভেস্টিগেশন হবে রেটিং স্কেলের থ্রু। সেটা অনেক ধরনের ইনভেন্টরি আছে যেখান থেকে আমি ডিপ্রেশনের কোন লেভেলে আজ দাঁড়িয়ে আছি সেটা পরিমাপ করা যায়। ফার্স্ট বেগ ডিপ্রেশন ইনভেন্টরি, বিডিআই বলা যায়। আর হ্যামিল্টন ডিপ্রেশন রেটিং স্কেল, এখানে বেশ কিছু কোয়েশ্চেন্স থাকে, তার কিছু অপশনস থাকে। সেই কোয়েশ্চেন্স ওয়াইজ আপনি কি স্টেটে আজ দাঁড়িয়ে আছেন তার কিন্তু আমরা উত্তর পাই। আপনাকে 21 কোয়েশ্চেন্স থাকে, যেটার অ্যান্সার দিতে হবে, মার্ক করতে হবে, সিম্পল যেমন পেপার পেন্সিল টেস্ট হয়, মার্ক করে অ্যান্সার দিতে হবে, এবং সেই অ্যান্সার থেকে আমরা কিন্তু আপনার স্কোরিং বার করব, এবং স্কোরিংটায় আপনি জাস্ট কোন লেভেলে আছেন, মাইল্ড টু মডারেট নাকি বর্ডার লাইন নাকি একদম সিভিয়ার লেভেলে আছে, আপনার এখন ট্রিটমেন্টের প্রয়োজন নাকি শুধু থেরাপিতেও আপনি সুস্থ হতে পারেন, সবটা কিন্তু এই এক্সামটা করার ফলেই কিন্তু আমরা বুঝতে পারবো। তো এই এক্সামটা আগেই খুব ইম্পর্টেন্ট, যেরকম স্টেটে যে থাকবে তার ট্রিটমেন্টটাও কিন্তু সেরকম স্টেটে হবে, শুধু কথা বলা ওয়াইজ কিন্তু বোঝা যাবে না। নেক্সট, আমরা তো বুঝতে পারছি ডিপ্রেশন, কিন্তু নিজের মধ্যে যে ডিপ্রেশনটা হচ্ছে এটা যে আমি বুঝবো তার জন্য তো অবশ্যই নিজে নিজে শুধু বুঝলে হবে না, আমাকে কারোর স্পেশালাইজড এর পরামর্শ নিতে হবে, অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে বা মেন্টাল কোনো হেলথ সার্ভিস প্রোভাইডার। তো তিনি আমাদের বিভিন্ন কোয়েশ্চেন্স করবেন, যেরকম শারীরিক অসুস্থতার ডাক্তার প্রশ্ন করে থাকে, আমার পার্টিকুলারলি সিমটমস জানতে চাইবেন, আমার কোনো ডিপ্রেশনের হিস্ট্রি আছে কিনা, কোনো ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, কোনো মেডিকেল হিস্ট্রি আছে কিনা, আমি অ্যালকোহল ইউজ করছি কিনা, বা আমার কোনো থটস অফ কোনো সুইসাইড বা ডেথ এই ধরনের কোনো মনের মধ্যে আমার এই ধরনের থট আসছে কিনা, বিভিন্ন জিনিস আমি ডাক্তাররা কিন্তু জানতে চাইবে বা সাইকোলজিস্টরা জানতে চাইবে আগেই। তো সেক্ষেত্রে কিন্তু একদম সত্যি কথা সবকিছু বলতে হবে, কোনো কিছু লুকানোর নেই, একটার সাথে একটা রিলেটেড। আজ আমি যদি ফ্যামিলি হিস্ট্রির কোনো জায়গা আমি লুকিয়ে যাই তাহলে কিন্তু ডাক্তার বা সাইকোলজিস্টের ট্রিটমেন্ট করতে অসুবিধা হবে। আমি যদি লজ্জার ভয়ে না বলি না না আমি তো অ্যালকোহল ইউজ করি না, ডাক্তার বা সাইকোলজিস্টরা কিন্তু কথার পরিপ্রেক্ষিতে ঠিক ধরে নেবে, ঠিক আপনাকে একটা রিভার্স কোয়েশ্চেন করে ঠিক জেনে নেবে যে আপনি মিথ্যে বলছেন হয়তো। তো সেক্ষেত্রে এই ধরনের প্রশ্নের উত্তর কিন্তু একদম সঠিকভাবে দেওয়াটা উচিত। এইটা দেখিয়ে দেওয়ার কারণ যে আপনারা ডাক্তার বা সাইকোলজিস্টের কাছে গিয়ে যাতে অপ্রস্তুতে না পড়েন যে এই ধরনের প্রশ্ন তারা করবে। এবার ডাক্তারের কাছে আসার ফলে যে ধরনের ট্রিটমেন্ট হয়, প্রথমে এটা একটা ডাক্তারি টার্মই লেখা আছে, অ্যান্টি ডিপ্রেসেন্ট, মানে বিভিন্ন মেডিসিন আপনাকে দেবে, আপনার যে ধরনের মেডিসিনে শরীর তাড়াতাড়ি রিকভার করবে বলে মনে করে থাকেন সেই ধরনের মেডিসিন দেবেন। বা এছাড়া সাইকোথেরাপি, সাইকোথেরাপির মধ্যে সিবিটি আছে অ্যান্ড আইপিটি আছে। সিবিটির মধ্যে দিয়ে কিন্তু সাইকোলজিস্টরা আমাদের মানুষের চিন্তা করার ধরন এবং আমাদের ব্যবহার এই দুটোকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমাদের যে সুইসাইডাল থট আসছে এটার পেছনে কিন্তু আগে আমাদের চিন্তা ভাবনা বিহেভিয়ার পরে আসছে, আগে আমরা নিজের মনের মধ্যে সেই ধরনের চিন্তা করছি, আমরা ভালো দিকে গেলেও কিন্তু আগে চিন্তা করছি যে হ্যাঁ এটা আমি করব, আবার খারাপ পথে গেলেও কিন্তু সেই চিন্তাটাও আমার মনের মধ্যে আসছে। যে চিন্তা আসছে তার ফলে কিন্তু আমার বিহেভিয়ারটা প্রকাশ পাচ্ছে, নেগেটিভ বিহেভিয়ার প্রকাশ পাচ্ছে, পজিটিভ হলে পজিটিভ বিহেভিয়ার প্রকাশ পাচ্ছে। সাইকোলজিস্টরা চেষ্টা করবে যদি কারোর মধ্যে বিহেভিয়ারাল বা থটগত কোনো প্রবলেম থেকে থাকে তাকে যাতে আমরা সঠিক জায়গায় সঠিক লাইনের দিকটা তাদের দিশা দিতে পারি। আর নেক্সট হচ্ছে ইন্টারপার্সোনাল থেরাপি, যেখানে হয়তো রিলেশনশিপগত সম্পর্কগত বিভিন্ন জটিলতা ফেস করছে এবং তার ফলে আজ এই ডিপ্রেশন এবং তার ফলে আজ ডাক্তারের কাছে ট্রিটমেন্টে এসেছে, সেই সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করবে। সেটা প্রফেশনাল বা পার্সোনাল যে কোনো রিলেশন রিলেটেড যদি কোনো সমস্যা থেকে থাকে। এছাড়াও অন্যভাবেও এর ট্রিটমেন্ট হয়,
কখনো হয়তো মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে আগেই বললাম হয়তো ওষুধ অ্যান্টি ডিপ্রেসেন্টের সাথে সাথে সাইকোথেরাপিও চলতে পারে, কখনো কারোর শুধু সাইকোথেরাপি চলতে পারে, কখনো কারোর শুধু অ্যান্টি ডিপ্রেসেন্ট চলতে পারে, যার কন্ডিশন যেরকম সেটার বেসিসে ডাক্তাররা ডিসাইড করবে। এছাড়া লাইফস্টাইল চেঞ্জেস, এটা আমি বলবো ডাক্তাররা নয়, কিছুটা আমরা নিজেরাই পারি নিজেদের লাইফস্টাইলটাকে সুন্দর করে তুলতে। আমাদের স্ট্রেসটাকে যতটা সম্ভব কম করতে হবে। স্ট্রেস কি থাকবে না, বা ডাক্তারের কাছে আসলে কি ডাক্তার ম্যাজিকের মতো স্ট্রেস দূর করে দেবে? তা তো হবে না। আমাদের আজকের জীবনে দাঁড়িয়ে প্রতি স্টেপে স্টেপে স্ট্রেস, কিন্তু স্ট্রেসটাকে আমাদের রিডাকশনও করতে হবে, নিজেকেই কন্ট্রোল করতে হবে, নিজেকেই নিজের স্ট্রেস নিজেকে ম্যানেজ করতে হবে। আমরা স্ট্রেস ম্যানেজ করার জন্য খুব ভালো একটা কাজ করতে পারি, যে কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এর সাথে সাথে মেডিটেশন। মেডিটেশন এত ভালো একটা ওয়ে, যেটার মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের নিজেদের লাইফটাকে অনেক বেশি স্মুথ করতে পারি। নিজেদের স্ট্রেসটাকে যত বেশি রিলিফ করব, আমরা ফিজিক্যালি এবং মেন্টালি কিন্তু নিজেরা ভালো থাকবো। এছাড়া আমাদের প্রত্যেকের সোশ্যাল কিছু সাপোর্টের দরকার আছে, সেই জায়গাটাই আমরা চলে আসছি, যে না এগোবো না বা কোনো জায়গায় হিচকাবো, সেই জায়গাটা না করলে যেন খোলাখুলি মিশতে পারি মানুষের সাথে। এছাড়াও হচ্ছে ঘুম, আমাদের বেঁচে থাকার জন্য এবং ভালো থাকার জন্য যথাযথ পরিমাণ টাইমিং এর ঘুমটা কিন্তু প্রয়োজন। শুধু এরকম কিছু সিমটমস নিয়েও পেশেন্টরা আসে যে ঘুম ভালো হচ্ছে না, শুধু ঘুমের ওষুধ দেওয়া হলো, কিন্তু তাতেও তার ঘুম হচ্ছে না। তার পেছনে হয়তো পরীক্ষা করে দেখা গেছে ডিপ্রেশনের কারণে আজ তার ঘুম হচ্ছে না। সে কিন্তু আর কিছু বলছে না, এসে শুধু বলছে ডাক্তার আমার ঘুম হচ্ছে না। তবে ডাক্তার কি করে বুঝবে? ডাক্তার আগে পরীক্ষা করে যখন দেখলো না ঘুমের ওষুধে হচ্ছে না, সে আবার এলো, তখন সে ডিপ্রেশনের টেস্ট করে যখন বুঝলো না এর ডিপ্রেশন অনেক গভীর জায়গায় সেটা চলে গেছে বিভিন্ন কারণ থেকে, তার পরিপ্রেক্ষিতে আস্তে ঘুম হচ্ছে না। এই লাইফস্টাইল চেঞ্জেস গুলো আমরা কিন্তু নিজেরাই করতে পারি। আমি লাস্টে যখন কথা বলবো তখন আরো কিছু পয়েন্ট বলে দেবো, যে এগুলো আমরা কিভাবে নিজেরা করতে পারি। যখন আমরা বুঝবো যে হ্যাঁ সামথিং ইজ রং, কিছু একটা হচ্ছে যেটা আমি নিজে করতে পারছি না, অবশ্যই কিন্তু আমরা কোনো কাউন্সিলিং সেন্টার বা কোনো প্রফেশনাল সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট বা কোনো ডাক্তার, তার সাথে কিন্তু অবশ্যই পরামর্শ করব। চুপ করে নিয়ে কিন্তু জিনিসটাকে এতটা বাড়িয়ে দেব না যে ডাক্তারের কাছে গেলেও ডাক্তার আগে যখনই শুনবে কতদিন, আগেই প্রশ্ন আপনার এই সমস্যা কতদিন ধরে হচ্ছে, না ডাক্তারবাবু 1 বছর ধরে হচ্ছে। ডাক্তারবাবু আগেই বলবে যে কেন আসেননি, 1 বছর ধরে কেন আপনি মনে করেছেন যে এটার কোনো প্রয়োজন নেই। তো সেই জায়গাটায় আমরা কিন্তু নিজেদের নিয়ে যাব না, যে এরকম একটা পরিস্থিতিতে পড়তে হয়। যখন আমি বুঝবো, রিয়েলাইজ করব, আজকে আমরা বুঝলাম, আশা করি আমি বোঝাতে পারছি যে ডিপ্রেশন কি হচ্ছে বা তার কারণ কি হচ্ছে, সিমটমস কি হচ্ছে। এগুলো কিন্তু আপনারা নিজেরাও রিলেট করতে পারবেন যে কারোর মধ্যে কোনো সিমটমস আসছে কিনা। নিজেরা যখন রিয়েলাইজ করতে পারবো, তখন বেটার ট্রিটমেন্টের জন্য আমরা কিন্তু নিজেরাও কিছুটা নিজেদের হেল্প করতে পারি। আমরা তো ডাক্তার দেখালাম, ডাক্তার ওষুধ দিল, কিছু দিনের জন্য খেতে হলো, কিছু মাস আমার থেরাপি চললো, কিছু মাস কিছু সেশন আমি কাউন্সিলিং করলাম, কিন্তু কতদিন? সারা জীবন আমি ওষুধ খেয়ে যাব, সারা জীবন আমি কাউন্সিলিং করে যাবো? নেক্সট টু ইম্পসিবল, হতে পারে না। আমাকে নিজেকে করতে হবে। ডাক্তারের ওষুধ ম্যাজিক নয় যে আজ আমার সিচুয়েশনটা ভালো আছে, কালকেই আমার সিচুয়েশনটা খুব বেটার হয়ে গেল। আজ আমি খাটছি, চাকরি পাচ্ছি না, খুব প্রবলেমের মধ্যে আছি, আর কালকেই আমি হয়তো ডাক্তার দেখিয়ে একটা ম্যাজিকের মতো চাকরি পেয়ে গেলাম। এটা তো হতে পারে না। সিচুয়েশন আপস অ্যান্ড ডাউন, চাকরি পেয়ে গেলেও কি জীবনের ডিপ্রেশন কম থাকবে? তা তো নয়। কিন্তু প্রবলেম কি কম থাকবে? তা তো নয়। তখন দেখবে একটা অন্য কারণ আসছে, সেই প্রবলেমটা তো সলভ হলো, কিন্তু অন্য একটা কারণ আসছে। আমরা সারা জীবন নিজেদের কিছু জিনিস মাথায় রাখতে পারি, নিজেদেরকে নিজেরা ভালো রাখার জন্য। প্রয়োজনে তো প্রথমেই বলেছি, বারবার বলেছি, যে ডাক্তার বা থেরাপিস্টের সাথে কনসাল্ট করতে একবারও ভাববো না। যখন প্রয়োজন মনে করব, তারা কিন্তু কিছু অ্যাডভাইস দেবে, অবশ্যই সেটা মেনে চলতে হবে। যদি নিজের মনে হয় যে জীবনের ওভারলোড হয়ে গেছে, সেই জায়গাটা আমি পারছি না, বা
আমি যে কথাগুলো বলছি আপনারা নিজেদের জীবনের পার্সপেক্টিভের সাথে মিলিয়ে দেখতে পারেন। হয়তো কারণ হতে পারে যে কোনো কাজ, বড় কাজ আমি একবারে করতে পারছি না। যখন ছোটবেলায় কোনো একটা বড় কবিতা একবারে মুখস্থ করতে পারতাম না, মা বলতো প্যারা করে করে প্যারা ওয়াইজ মুখস্থ কর, আজকে এই প্যারাটা করলি, নেক্সট দিন ওই প্যারাটা কর। করে করে 5টা প্যারা হয়তো 5 দিন করার পর 1 সপ্তাহ যাওয়ার পর দেখলাম পুরো পোয়েমটাই কিন্তু আমার লার্ন হয়ে গেছে। ঠিক সেরকমই জীবনের কিছু কাজ যদি মনে করে থাকি যে একবারে অনেকটা লোড নিতে পারছি না, জিনিসটাকে ভাগ ভাগ করে নেব। নিজেকেই বুঝতে হবে, কেউ কিন্তু বলে দেবে না কতটা আজকের ভাগ কতটা কালকের ভাগ। নিজের মতন করে যতটা নিজে নিতে পারবো জিনিস কাজ যদি আমি ভাগ করে করি, একসাথে অনেকটা কাজ একসাথে না করে আজ কিছুটা কাল কিছুটা একসাথে যাতে ওভারলোড না নিয়ে নিই সেই জায়গাটা দেখতে হবে। হয়তো এটা যদি করি এর থেকে আমি কিছুটা রিলিফ পেতে পারি, নিজের কাজটাকে হয়তো ঠিক পথে আনতে পারি। যতটা সম্ভব নিজেকে নিজের মধ্যে কথা জমিয়ে না রেখে, জীবনে কেউ তো থাকে যে খুব ভালো বন্ধু বা ভালো পরামর্শ দিতে পারে, তার সাথে শেয়ার করা। যত কথা বলবো, আমি বলছি না যে সবার সাথে শেয়ার করুন আপনার প্রবলেম, পার্টিকুলার সেই মানুষগুলোর সাথে যে আপনার ফিলিংস বুঝবে, যে আপনাকে কিছু অ্যাডভাইস দিতে পারবে, যার অ্যাডভাইস আপনি ভালো মনে নিতে পারবেন, তাদের সাথে কিছুটা টাইম স্পেন্ড করুন, নিজের সমস্যার ভাগ করে নিন। এছাড়া এমন কোনো ডিসিশন যদি মনে হয় নিজে নিতে পারছেন না এই মুহূর্তে দাঁড়িয়ে, এরকম অনেক সময় হয়, আজ হয়তো যে জিনিসের ডিসিশন নিজে নিতে পারছি, আজ থেকে 1 মাস পর এমন একটা সার্কামস্টেন্সেস এর মধ্যে দিয়ে আমি যাচ্ছি, আমি হয়তো পারছি না, দিশা হারিয়ে ফেলেছি, নিজেরই নিজে মনে হচ্ছে আমি তো এতদিন জীবনে সব ডিসিশন গুলো নিজেই নিয়েছি, আজ কেন পারছি না। সেই সময় হতাশ না হয়ে কারোর সাহায্য নিন। অবশ্যই কাউকে বলুন যে আপনার ডিসিশনটাকে আরো ইজি করে দিতে পারবেন। বাড়ির লোকের সাথে শেয়ার করুন, নিজের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন। আর আমরা তো আছি অনেক পরে, যাদের বিশ্বাস করেন তাদেরকে বলুন। এছাড়া প্রত্যেক দিন কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা নিজের কাজ নিজে করার মধ্যেও একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে, সেগুলো করার চেষ্টা করুন। এছাড়া পার্টিকুলার কিছু এক্সারসাইজ যদি করেন খুব ভালো, শরীরকে ভালো রাখার সাথে সাথে কিন্তু মাইন্ডটাকে অনেক ফ্রেশ রাখবে। এছাড়া যে জিনিস হয়তো ডিপ্রেসড অবস্থায় আছেন আপনি, বা ডাক্তার হয়তো ডায়াগনোসিস করেছে যে আপনি এই অবস্থায় আছেন বা নিজেও বুঝতে পারছেন, সেক্ষেত্রে কিভাবে শুধু ওষুধ এবং থেরাপির উপর ডিপেন্ড না করে থেকে কিভাবে নিজে একটু এগিয়ে গিয়ে নিজেকে ভালো রাখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি যে জিনিস আপনাকে ভালো লাগা দিচ্ছে, কোনো মজার জিনিস হতে পারে, সেটা কোনো গান হতে পারে, কোনো মুভি হতে পারে, সেই ধরনের জগতের মধ্যে কিছুটা নিজেকে নিয়ে যান, দেখবেন নিজে আপনি ভালো থাকবেন। জীবনে খুব ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়িয়েছে, সবসময় যদি সেটা আমি ভাবতে থাকি আমি তো পথ পাবো না, কিছুটা নিজেকে ভালো রাখার নিজেকে চেষ্টা করতে হবে। ডাক্তারের কাছে গেলাম বলেই, আমি আগেই বললাম যে ম্যাজিক নয়, আজ গেলাম আর 1 সপ্তাহ পরে আমি ভালো হয়ে যাব, তা কিন্তু নয়। যদি কখনো প্রয়োজনও পড়ে ডাক্তারের কাছে যাওয়ার, কখনো কিন্তু এই আশা নিয়ে যাবেন না যে আমি 1 সপ্তাহ পরেই ভালো হয়ে যাব। মানুষের ডাক্তারও কিন্তু কোনো ম্যাজিশিয়ান নয়, তার দ্বারাও যদি ভালো হতে হয় খুব ধীরে ধীরে কিন্তু ভালো হবে। তো সেই এক্সপেক্ট নিয়ে কিন্তু মনের মধ্যে রাখবেন। এছাড়া ভালো থাকার, মুড ভালো রাখার, মন ভালো রাখার জন্য আগে শরীর ভালো রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণ সুষম খাদ্যাভ্যাস কিন্তু তৈরি করতে হবে। সেই খাদ্যাভ্যাস সেখানে যথাযথ পরিমাণ নিউট্রিশন পাবেন আপনি, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেল সবটা তাতে যৌথভাবে থাকবে। এরকম যদি প্রয়োজন হয় কোনো ডায়েটের সাথে কনসাল্ট করতে পারেন, যাতে খাবারটা আপনি প্রপারলি খেতে পারেন। এছাড়া অনেক কিছু তো করলাম, তার সাথেও আগে নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, নিজের কথা ভাবতে হবে, নিজের যত্ন নিতে হবে। অনেক কিছু, অনেক রেসপন্সিবিলিটি আছে। আমি হয়তো এই চাকরিটা পেলে অনেক প্রবলেম সলভ হবে, আমি মানছি, কিন্তু তার মধ্যে দিয়েও কোথাও নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে। আর সবসময় পজিটিভিটি নিজের মধ্যে রাখতে হবে, আশা হারালে হবে না। আজ হয়তো পারছি না আমি এক্সামটা ক্র্যাক করতে, কিন্তু কাল পারবো। নিজের মধ্যে কনফিডেন্ট, আমি বলছি না যে হ্যাঁ কনফিডেন্ট থাকুন, ওভার কনফিডেন্ট আমি বলছি না, আমি বলছি আশা রাখুন,
হতাশ হয়ে পড়বেন না। হতাশ হলে সবটা শেষ হয়ে যাবে। কাল কি হতে চলেছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না, কিন্তু আজকে যদি আপনি ভালো থাকেন, আজকেই যদি কালকের দিনের জন্য আজকের দিনটাকেই যদি আপনি হতাশায় পরিপূর্ণ করে দেন, আপনি তো আজকের দিনটাও নষ্ট করছেন, কালকে তো নষ্ট করছেনই। মনের মধ্যে একটা পজিটিভিটি সবসময় রাখুন। স্লিপ যে শিডিউলটা আমি তো অবশ্যই বললাম, সেই জায়গাটা অ্যাভয়েড, অ্যালকোহল ইউজ করার জায়গাটাও বললাম। এছাড়া ইম্পর্টেন্ট জায়গা, প্রত্যেকের নিজেদের মধ্যে কিছু স্ট্রেংথ অ্যান্ড উইকনেস আছে, প্রত্যেকের আছে, সেটা এক বা একাধিক হতে পারে। নিজে পারছি না আমি এটা করতে পারছি না, উইকনেস নিয়ে ভাববেন না, স্ট্রেংথ নিয়ে ভাবুন। নিজের কি কি স্ট্রেংথ আছে সেই জায়গাটাকে নিয়ে পজিটিভিটি করে তুলুন। সেই স্ট্রেংথের দ্বারাই একদিন আপনি এই জায়গাটাকে অ্যাচিভ করতে পারবেন। আমি বলছি, যত বেশি উইকনেস নিয়ে ভাববেন, উইকনেস তো সবার থাকে, স্ট্রেংথ কিন্তু সবার মধ্যে সব স্ট্রেংথ থাকে না। যত বেশি স্ট্রেংথটাকে ফোকাস করবেন তত কিন্তু আপনি ভালো থাকবেন এবং আপনি আপনার কাজে মনোযোগটা তত বেশি কিন্তু দিতে পারবেন। লোকে খুব করে থাকে, বাড়িতেও করে থাকে, যে কম্প্যারিজন, আজ একই তো বয়সের রে তোরা, ওই মেয়েটা পেরে যাচ্ছে, কই তুই তো পারলি না। কম্প্যারিজন অবশ্যই করে থাকে, আমি বলছি না, বাইরের লোককে তো আপনি কন্ট্রোল করতে পারবেন না, কিন্তু নিজের সাথে নিজে কখনো কম্পেয়ার করবেন না। নিজেকে নিয়ে এই ধরনের জায়গায় লেভেলে যাবেনই না যেখানে নিজেকে নিয়ে আপনি অন্য কারোর সাথে কম্পেয়ার করছেন। যে বলছে ঠিক আছে, তার মনে হয়েছে সে বলছে মানে সবকিছুই আপনি নেবেন তা নয়। প্রত্যেকটা পয়েন্ট যদি মনের মধ্যে নিতে চান, শুধু নেগেটিভিটি মনের মধ্যে ভরে থাকবে। নিজেকে নিয়ে কখনো নিজের, আপনার মধ্যে যা স্ট্রেংথ আছে, অন্যজনের স্ট্রেংথ কি এক, সম্পূর্ণ আলাদা। আপনার উইকনেস আর অন্যজনের উইকনেস কি এক, সম্পূর্ণ আলাদা। আর সে যেটা, আপনি হয়তো একটা কিছু করতে পারছেন না জীবনে, হয়তো সেই একটা জায়গায় অন্য কেউ আপনাকে ছাপিয়ে গেছে, কিন্তু আরো 10টা জায়গায় হয়তো আপনি তাকে ছাপিয়ে গেছেন। আপনি কখনো যদি কম্প্যারিজনের জায়গায় চলে যান, কখনো কিন্তু নিজেকে সেই জায়গায় আনতে পারবেন না, মানে মানসিক অশান্তিটাই আপনি ডেকে আনবেন। নিজেকে খুব শান্ত, ধীর স্থির, পেশেন্ট, নিজের মধ্যে পেশেন্সটা কিন্তু খুব ভালো রাখতে হবে নিজের মধ্যে। ধৈর্য, যে ধৈর্য হারিয়ে ফেললাম মানে সব হারিয়ে ফেললাম। আর ধৈর্য হারিয়ে যাওয়া, হুট করে রেগে যাওয়া, এটা হবেই, কিন্তু এটাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। নিজের পেশেন্সটা যত তাড়াতাড়ি হারিয়ে ফেলবেন, মনে করবেন যে নিজে যে জায়গাটা অ্যাচিভ করতে যাচ্ছেন, আরো এক স্টেপ আপনি কিন্তু ব্যাকে চলে গেলেন। নিজের যে জায়গা নিয়ে ভয়, সেটাকে ফেস করার চেষ্টা করুন। হয়তো আপনারা অনেক বড় বড় এক্সাম দিয়েছেন, হয়তো কোনো বিষয় নিয়ে পার্টিকুলারলি মনে হচ্ছে যে আপনারা ভীষণ ভয় পাচ্ছেন, সেই জায়গাটা পিছিয়ে যাবেন না, সেটাকে ফেস করুন। আমি বলছি সেখান থেকে আপনারা একদিন বেরোবেই। হয়তো সময়টা অনেক কঠিন, অনেক প্রবলেম আসবে আপনাদের সামনে, কিন্তু জায়গাটাকে আপনি অ্যাচিভ করবেন। যদি ভয়ই পান, তাহলে তো কনফিডেন্সও আসবে না, আর এগোনোর জায়গাটা আপনি নিজেই নষ্ট করে ফেলছেন। যেটুকু করতে পারবেন জীবনে, যেটুকুই অ্যাচিভমেন্টে আসবেন, নিজেকে নিজে রিওয়ার্ড দিন, কারোর ভরসায় থাকবেন না, নিজেকে নিজে পুরস্কার করুন। কারোর ভরসায় তো থাকার দরকার নেই, সে আমাকে বলবে তারপরে আমি সেই জায়গায় আসবো না, আমাকে সে ভালো রাখবে না, আমাকে নিজেকে ভালো রাখতে হবে, তাই রিওয়ার্ডটাও নিজেকে দিতে হবে। নিজে আমি তো জানি যে আমি খাটছি, আমি একটা এফর্ট দিচ্ছি, তাহলে আমি নিজেকে কেন সেই রিওয়ার্ডটা দেব না? সব খারাপটাই নিজের সাথে নেব, ভালোটা নেব না, সেটা নয়। রিল্যাক্স থাকুন, রিল্যাক্স থাকার জন্য যার মনে হয় মিউজিক শুনুন, যার মনে হয় ভালো গল্পের বই পড়বেন, মুভি দেখবেন, যে কোনো কিছুর মধ্যে, আর্ট, ক্রাফট, পেন্টিং, যে কোনো কিছুর মধ্যে নিজেকে ইনভলভ রাখলে আপনি ভালো থাকছেন, সেই ধরনের কাজ করার চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনি অনেক বেশি ভালো থাকবেন। আর ডিপ্রেশন যদি হয়েও থাকে, সেটাকে আপনিই কাটিয়ে উঠতে পারবেন। মাইল্ড ডিপ্রেশন অনেকের হতেই পারে, আমি বলছি না যে সবার হয়, আমি বলছি না 2 সপ্তাহ ধরে। মাইল্ড ডিপ্রেশনটাও কিন্তু আমাদের সাইকোলজিতে একটা ডিজিজ হিসেবে ধরা হয়,
কিন্তু সেটাকে সবসময় ডাক্তারের কাছে না গিয়ে এই ধরনের পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন বা নিজেকে নিজে ভালো রাখার জন্য নিজেকে এনকারেজ করার বিভিন্ন ভাবে পদ্ধতিতে চেষ্টা করেন, নিজেও কিন্তু অনেকটা ভালো থাকতে পারবেন। যদি ভালো লাগে প্রকৃতির সাথে সময় কাটাতে, আমি আগেই বললাম যে ধরনের জিনিসের মধ্যে ভালো লাগছে, দরকার হলে বাইরে ঘুরতে যান, কিছুটা সময় নিন, কিছুটা ব্রেক নিন, নিজের যে কাজকর্ম আছে সেখান থেকে কিছুটা ব্রেক নিলে তাহলে হয়তো আপনি ভালো থাকতে পারেন, সেই জায়গাগুলো আপনি করতে পারেন। অতীতে যা ঘটে গেছে, যা খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে জীবনে, সেটা নিয়ে বসে থাকার কোনো মানে হয় না। অনেকেই করে এটা, সেটা নিয়েই বসে থাকে, কিন্তু সেই ধরনের জিনিস যা চলে গেছে তাকে কি ফেরত আনতে পারবো? তাকে তো ফেরত আনতে পারবো না। এছাড়া আমি যেটা অ্যাচিভ করতে পারিনি জীবনে, সেই জায়গায় তো আমি ভেবে কি করব? আজ যেটা হতে চলেছে আমি সেটাকে নিয়ে ভাববো অনেক বেশি। যা আজ যদি আমি সেই পাস্ট নিয়ে ধরে পড়ে থাকি, যে কোনো ইনসিডেন্ট হোক না কেন, তাহলে কিন্তু আরো এক ধাপ আমি পিছিয়ে যাব। তো সেই পাস্টকে ভুলে গিয়ে অবশ্যই আর যে জায়গায় আছি সেই জায়গাটায় থাকার চেষ্টা করুন, ফিউচারটা যাতে ভালো হয় সেটা চেষ্টা করতে হবে আমাদের। ডিপ্রেস থাকাকালীন আমরা নিজেরা নিজেদের চ্যালেঞ্জ করতে পারি। দেখি না একবার চ্যালেঞ্জ করে, একবার হেরে গেছি, দুবার হেরে গেছি, ঠিক আছে, আবার উঠে দাঁড়িয়ে নিজেকে নিজে চ্যালেঞ্জ করি, আবার চ্যালেঞ্জ করি, দেখি না পারি কিনা। পারতেও তো পারি, হতেই তো পারে পারতে পারি। তো সেই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে। এছাড়া হয়তো এমন কোনো জীবনের সমস্যা হচ্ছে, সেই জায়গাটা হয়তো আপনি সমাধানের জায়গায় যাচ্ছেন না, সেটা কিন্তু পরবর্তীকালে অনেক বড় আকার ধারণ করতে পারে। আমরা বলে থাকি যে সমস্যাই হোক না কেন তাকে সম্পূর্ণরূপে সলভ করার চেষ্টা করুন, কিছুটা সলভ করে বা কথা বলুন, সেটা পারিবারিক বা যে কোনো সমস্যা হতে পারে, কথা বলে সেই জায়গাটার যদি পরিসমাপ্তি ঘটান, সেটা থেকে কিন্তু পরবর্তীকালে আর কোনো বড় সমস্যা এসে দাঁড়াবে না। কিন্তু সেটাকে যদি আপনি অর্ধেক ছেড়ে দেন, সেটা থেকে কিন্তু পরবর্তীকালে আরো বড় সমস্যা দাঁড়াবে। কোনো রিজলভ যেন না থাকে, সেটা কিন্তু রিজলভ করতে হবে, কোনো আনরিজলভ যেন না থাকে, সেই জায়গাটা আমাদের নিজেদের দেখতে হবে। অনেকে অনেক কথা বলছে, অনেকে অনেক আমাদের ফেলিওর নিয়ে কথা বলছে, ঠিক আছে, অত অ্যানালাইজ করতে যাবেন না। অনেকে অনেক কিছু বলছে, যার কথা আপনি যত বেশি মনে নিয়ে গভীরে গিয়ে অ্যানালাইজ করতে যাবেন, আপনার সমস্যাটা তত বেশি বাড়বে। যে বলার সে বলে চলে গেল, সে কিন্তু পরক্ষণে ভুলে গেছে, তার মনে নেই, কিন্তু সে যে বলে গেল আপনার মনে সেই আঘাতটা দিয়ে গেল, যত বেশি সেটাকে নিয়ে অ্যানালাইজ করবে নিজের সমস্যা বাড়বে। অ্যাভয়েড করুন, সিম্পলি জিনিসটাকে ইগনোর করে বেরিয়ে যান। এছাড়া কিছু রিয়ালিটি থাকে, সেই রিয়ালিটিকে কিন্তু আপনি কিছুতেই ইগনোর করে বেরোতে পারবেন না, সেই রিয়ালিটি অবশ্যই কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আজ হয়তো মনে হচ্ছে যে জীবনের এই ধাপে এসে কোনো ভালো জায়গায় অ্যাচিভ করতে পারছি না, সেই চাকরিটা পাবো বলে ভেবেছিলাম, সেই জায়গায় তো নিজেকে নিয়ে যেতেই পারছি না। তার পিছনেও কিন্তু কিছু রিয়ালিটি আছে, আমাদের কিছু সিস্টেমেটিক প্রবলেম আছে, সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। কিছু ক্ষেত্রে সব যে আমাদেরই দোষ তা তো নয়, কিছু সিস্টেমেটিক প্রবলেম আছে যেটা কিন্তু আপনি চাইলেও নিজে সলভ করতে পারবেন না। তো এরকম জিনিস নিয়ে বেশি মাথা ঘামাবেন না, যেগুলো আপনার কন্ট্রোলে নেই। যেটুকু আপনার কন্ট্রোলে আছে অবশ্যই আপনি করার চেষ্টা করুন, যা আপনার কন্ট্রোলে নেই সেটাকে নিয়েও যদি আপনি ভাবেন, সেটাও কিন্তু আপনাকে আরো বেশি ডিপ্রেসড করে তুলবে। আমরা কিভাবে ডিপ্রেশনকে অ্যাভয়েড করব, সেটাকে আদৌ করতে পারবো? কারণ আজকে দাঁড়িয়ে আমরা এত কথা বলছি, কাল কি সিচুয়েশন আসতে চলেছে, কাল এমন একটা ইনসিডেন্ট ঘটলো যার ফলে আমরা কেউ আরো ডিপ্রেসড হয়ে পড়লাম, আমরা তো কথা তো দিতে পারি না যে কাল কি ইনসিডেন্ট হতে চলেছে, কাল আরো কিছু খারাপ হতে চলেছে কিনা, আমরা কথা দিতে পারবো না। আমরা ডিপ্রেশনকে কিন্তু এড়িয়ে চলতে পারবো না, এভরিবডি ডিপ্রেসড, কিন্তু আমরা কি করতে পারি, আমরা আমাদের মুডটাকে কন্ট্রোল করতে পারি, নিজে ম্যানেজ করতে পারি। এই যে এতগুলো কথা বলছি, নিজেকে নিজে কিছুটাকে ভালো রাখার জন্য আমরা নিজেরা নিজেদের মুডটাকে
কন্ট্রোলে যদি করতে পারি, এই মুহূর্তে নিজেরা মুডটাকে যদি ম্যানেজ করতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা অনেকটা ভালো থাকতে পারবো। ডিপ্রেশন তো কমাতে পারবো না, কোনো ডাক্তারের কাছে গেলেও তো সে তো পারবে না, হ্যাঁ, বা কেউ পারবে না। তো আমরা কি করতে পারি, সিচুয়েশনকেও আটকাতে পারবো না, কিন্তু নিজেদের মুডটাকে আমরা ম্যানেজ করতে পারি, যাতে ভালো খারাপটাকে ছাপিয়ে গিয়ে কিছুটা আমি নিজে ভালো থাকার রাস্তা খুঁজে বের করতে পারি। অনেক ফেলিওর হচ্ছে, অনেক ভাবে ট্রাই করছি, ট্রাই এগেন, আর কি করব, আবার ট্রাই করুন, একটু ডিফারেন্ট পথে, একটু ডিফারেন্ট ওয়েতে গিয়ে ট্রাই করুন, হলেও হতে পারে। এক পদ্ধতি অবলম্বন করে বছরের পর বছর হয়তো আমরা ট্রাই করে চলেছি, কিন্তু সেটাই হয়তো কোনো রেজাল্ট হচ্ছে না। ভাবুন সেই জায়গাটা নিয়ে, কি হতে পারে, প্রয়োজনে সাহায্য নিন, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে গিয়ে ট্রাই করার চেষ্টা করুন, তাহলে হয়তো জায়গাটা আমরা সলভ করলেও করতে পারি। আর সব থেকে ভালো, নিজেকে তো ভালো রাখার চেষ্টা করতে হবে। সেটা যদি কেউ বলে থাকে যে নিজেকে ভালো রাখা, নিজের ভালো সময় কাটানো, ভালো মোমেন্ট নিজেকে নিজে উপহার দেওয়া মানে সেলফিশ হয়ে যাওয়া, সেটা একদমই নয়। এটা কিন্তু ভীষণ ভুল একটা কথা। আমরা তো নিজেকে নিজে কিছুটা হেল্প করার চেষ্টা করলাম, এরকম অনেক মানুষই আছেন যাদের মধ্যে এই ডিপ্রেশনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কিন্তু এই কারণে এগুলো বলা যে আপনারা আপনাদের চারপাশে এরকম অনেককে দেখতে পাচ্ছেন যে যাদের মধ্যে এই ডিপ্রেশনের লক্ষণ দেখা দিচ্ছে, তাদেরকেও পারলে একটু সাহায্য করুন। কিভাবে না, যে পথগুলো আমি আপনাদের বললাম, হয়তো এরকম অনেকে আছে যারা এখানে প্রেজেন্ট নেই, আপনাদেরই ফ্যামিলি মেম্বার্স বা ফ্রেন্ডস, তাদের মধ্যে যদি এই ধরনের কোনো লক্ষণ আপনারা দেখে থাকেন, দয়া করে তাদেরকে সাহায্য করুন। প্রয়োজনে তাদেরকে কোনো ডাক্তার বা মেন্টাল হেলথ কেয়ার প্রোভাইডারের সাথে কন্ট্যাক্ট করিয়ে দিন। কোনো মানুষ যদি আপনাদের সাথে কথা বলতে চায় বা মনের কথা শেয়ার করতে চায়, সেটা শুনুন। কাউকে ফোর্স করবেন না যে তাকে আপনার মনের কথা আপনাকে বলতেই হবে। সে যদি বলতে চায় স্বইচ্ছায়, তাহলেই অবশ্যই তার কথা শুনুন। এছাড়া যদি কোনো রকম তার কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট থাকে, কোনো ট্রিটমেন্টের ফার্দার ডেট থাকে, তাকে একটু মনে করিয়ে দিয়ে তাকে হেল্প করার যদি চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনাদের সাথে সাথে কিন্তু আমাদের চারপাশে এরকম সমস্যায় যারা জর্জরিত হয়ে আছে, তারাও হয়তো কিছুটা পথ পাবে। হয়তো আজ যারা আমার সামনে নেই, তাদের হয়তো আমি এত কিছু বলতে পারছি না, কিন্তু আপনাদের দ্বারা হয়তো আমার এই কথাগুলো তাদের কাছে পৌঁছে যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু এটাও একটা ভালো জায়গা হতে পারে। এই হলো আমার আজকের মতো, এই টপিকটা আমি কমপ্লিট করলাম। বেশ, থ্যাংক ইউ। এবার তোমাদের সাথে আমরা একটু আলোচনা করব। তোমাদের ম্যাডামের কাছে কিছু যদি প্রশ্ন থাকে অবশ্যই শেয়ার করতে পারো। মোটামুটি সারা সেমিনারটা জুড়ে আমিও ম্যাডাম শুনছিলাম, যা যা পয়েন্ট গুলো আপনি বললেন, প্রত্যেকের মধ্যেই সেই পয়েন্ট গুলো রয়েছে। এখানে এমন কেউ নেই যার মধ্যে সেই পয়েন্ট গুলো নেই। মোটামুটি যেটা ক্লাস শোনার পর আমার মনে হচ্ছে আমরা প্রত্যেকেই কিন্তু ডিপ্রেশনে ভুগছি। যা যা পয়েন্ট গুলো আমরা দেখলাম, মানে ডিপ্রেশনের ডেফিনেশন থেকে শুরু করে সিমটম থেকে শুরু করে যা যা কিছু দেখলাম, মোটামুটি আমরা সবাই ডিপ্রেশনে ভুগছি। আমাকে এর মধ্যে, আমি নাম বলবো না, কেউ নাম জানতে চাইবে না, আমাকে এক ছাত্রী মেসেজ করেছে। আমি প্রথমেই বলছি আমি নাম বলছি না, ম্যাডাম বলেছে, মানে উনি বলতে চাইছেন যে আমি এই ক্লাসটা স্যার করতে পারছি না, কারণ ম্যাডাম যা যা পয়েন্ট গুলো বললেন আমার প্রত্যেকটাই আছে এবং আমি দীর্ঘদিন ধরে মেডিসিন ইউজ করছি, কিন্তু এমন একটা জায়গাতে আমি চলে গেছি ডাক্তার আমাকে আর মেডিসিন দিচ্ছে না। রাইট? প্রত্যেকটা মুহূর্তে আমি ডাক্তারকে বলছি মেডিসিন দিতে, কিন্তু ডাক্তার আমাকে আর মেডিসিন দিচ্ছে না। ম্যাডাম যদি পার্সোনালি আমাকে কিছু গাইড করেন তো স্যার সেটাও আমাকে বলবেন, কারণ আমি ঘুমের ওষুধ খাচ্ছি, ঘুমোচ্ছি, যখনই আমি ঘুমের ওষুধ ছেড়ে দিচ্ছি আমি কিন্তু অনেক, মানে মাইন্ড আমার চঞ্চল হয়ে যাচ্ছে এবং অনেকের সাথে আমি খারাপ ব্যবহার করে ফেলছি, মন আমার পুরো চঞ্চল হয়ে যাচ্ছে।
তো আমার বিভিন্ন সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। এই সমস্যায় স্যার আমি দীর্ঘদিন ধরে ভুগছি, তার জন্য স্যার আমি ক্লাসটার থেকে বেরিয়ে গেলাম। আমার পরিচিত খুব কাছের, আমি নাম বলবো না, খুব কাছের আমাকে বলেছিল, অনেকদিন ধরেই আমাকে বলে স্যার এই প্রবলেমটা ফেস করছি। দীর্ঘদিন ধরে সেই ছাত্রীটি এই প্রবলেম ফেস করছে এবং আজকে সে ক্লাসে ছিল, কিন্তু সে কোনো কারণ মানে এই কারণের জন্য সে বেরিয়ে গেল। তো এটা তো স্বাভাবিক, দীর্ঘদিন ধরে তো আমার মনে হয় মেডিসিন দেবে না, একটা সময় তো গিয়ে মেডিসিনের পাওয়ার তো কমাতেই হবে। 0.5 থেকে শুরু করে কন্টিনিউ তো মেডিসিন এখানে যদি খেয়ে যায় তাহলে তো অন্য সাইড এফেক্ট হতে পারে। তো এই বিষয়ে আমি ম্যাডাম আপনাকেও, যেহেতু এখানে প্রত্যেকে এখনো অনেকেই আছে, আমি শেয়ার করছি। আমি কলেজ স্ট্রিটে একজন ডক্টর বাবু বসেন, ওনার সাথে আমি একদিন মিট করেছিলাম, কথা হয়েছিল। তো উনি খুব সুন্দর একটি এক্সাম্পল দিয়ে আমাকে বোঝালেন, আমার হাতে মোবাইলটি উনি ধরালেন, তারপর বললো জাস্ট আপনি মোবাইলটা 2 মিনিট হাতে রাখুন। আমি 2 মিনিট হাতে রাখলাম। জিজ্ঞাসা করলেন যে আপনার কি ব্যথা হচ্ছে হাতে? না, স্বাভাবিক 2 মিনিট হাতে যদি আমি মোবাইলটাকে ধরে রাখি ব্যথা হচ্ছে না। তারপর আমাকে উনি বললেন যে 5 মিনিট এটা রাখুন। আমি বলি 5 মিনিট যদি কন্টিনিউ আমি এটাকে ধরে রাখি হালকা আমার পেন ফিল হবে, ওকে। আচ্ছা, এরপর যদি আপনাকে আধা ঘন্টা আমি এটা ধরে রাখতে বলি কন্টিনিউ এক হাতে, স্যার অবশ্যই এটাতে ব্যথা ফিল হবে। বেশ, ঠিক আছে। একদিন যদি কন্টিনিউ আপনাকে বলি এই মোবাইলটা আপনি টানা 1 দিন হাতে ধরে রাখুন, আপনার ব্যথা হবে কি হবে না? নিশ্চয়ই হবে স্যার। ঠিক তেমন ভাবে আমাদের মনের যে কষ্ট, সেই মনের কষ্টগুলোই হচ্ছে ঠিক এইরকম। আমি হাতে মোবাইলটাকে ধরে রাখছি, মোবাইলটার ওয়েট কিন্তু আমার সেম আছে, মোবাইলটার ওয়েট আমার বাড়ছে না এবং কমছে না, কিন্তু যেহেতু আমি মোবাইলটাকে দীর্ঘক্ষণ ধরে হাতে রাখছি, হাতে ধরে রাখছি, তার জন্য আমার হাতে ব্যথাটা হচ্ছে। ঠিক উনি বললেন যে আমাদের মনের কষ্টগুলো হচ্ছে ঠিক মোবাইলটার মতো, মনের কষ্টগুলো হয়তো বাড়ছে না বা কমছে না, সব একই জায়গাতে রয়ে যাচ্ছে, কিন্তু যদি আমরা সেই কষ্টগুলোকে দীর্ঘক্ষণ ধরে মনের মধ্যে রেখে দিই তাহলেই আমরা ব্যথাটা ফিল করছি। যদি আমরা এখন আমার কিছু একটা মনে আমি আঘাত পেলাম, কষ্ট পেলাম, সেটা যদি আমি নিজের মধ্যে না রেখে দিই, যদি কাছের কাউকে শেয়ার করে দিই, কাছের কোনো ব্যক্তির সাথে যদি আমি আলোচনা করি, অবশ্যই ট্রাস্টেড হতে হবে পার্সনটা, মানে বিশ্বাস সেই মানুষটার প্রতি থাকতে হবে। যদি কাছের কোনো মানুষের সাথে আমি শেয়ার করে দিই তাহলে কি হবে, আমার মন হালকা হয়ে যাবে, ওই কষ্টটা দূর হয়ে যাবে। যত বেশি চেপে রাখার চেষ্টা করব চাপটা আরো বেশি। একদমই তাই। তাই প্রত্যেককেই বলবো, আমার এখানে পরিচিত মোটামুটি অনেকেই, 2-1 জন ছাড়া আমি প্রত্যেককেই দেখছি পরিচিত মুখগুলোই রয়েছে। এটা আমি একটা উদ্যোগ নিলাম দীর্ঘদিন ধরে, এটা আমিও ভাবছিলাম যে তোমাদেরকে শুধু এইভাবেই মানে পড়াশুনো গাইড না করে যদি মাঝে মধ্যে এইভাবেও তোমাদেরকে গাইড করা যায়, তোমরা অনেকটা রিলিফ পাবে। আমার বিশ্বাস আজকের এই ক্লাসে তোমরা এখন অব্দি যারা আছো কিছুটা হলো আজকের ক্লাসে উপকৃত হয়েছে। তোমরা যদি ফিডব্যাক দাও, 1 জন বা 2 জন, ম্যাডামও আছেন, কেমন মানে কি হলো, কিছু পেয়েছো আজকের ক্লাস থেকে? এটা অবশ্যই থিওরি ক্লাস, প্রথম বললাম। নেক্সট এবার থেকে ম্যাডাম প্র্যাকটিক্যালি তোমাদেরকে সেই কাউন্সিলিং গুলো করবেন। তো আজকের ক্লাসে তোমাদের কোনো কাজে এসেছে আজকের ক্লাসটা, নাকি পুরো সময়টা জুড়ে? খুব ভালো হয়েছে ক্লাসটা। স্যার একটা জিজ্ঞাসা ছিল, বলছি ম্যাডামের প্রতি একটা জিজ্ঞাসা ছিল। হ্যাঁ, বলছি গিল্টি ফিলিং থেকে কি ডিপ্রেশন আসতে পারে কারোর? এবং সেই গিল্টি ফিলিং এর জন্য সে হয়তো পুরোপুরি ভাবে রেসপন্সিবল নয়, কিন্তু সে এটাও জানে যে সে পুরোপুরি সেটার জন্য রেসপন্সিবল নয়, কিন্তু তাও মাঝে মাঝে ওই ধরনের চিন্তা ভাবনা আসছে। এটা কি কোনো ডিপ্রেশনের লক্ষণ? হ্যাঁ, ডিপ্রেশনের একটা অন্যতম, খুব ভালো জিনিস বলেছেন, ডিপ্রেশনের একটা অন্যতম সিমটম গিল্টি ফিলিং হতেই পারে। যে কাজ আগে করে ফেলেছি সেটা হয়তো না বুঝে করা হয়ে গেছে, এবার আজকে হয়তো মনে হচ্ছে যে সেটা না হলেই ভালো হতো, কিন্তু আজকে আর কিছু করার উপায় নেই। সেই যে গিল্টি ফিলিংটা নিজের মধ্যে হচ্ছে, আজকে যে আর কিছু করার উপায় নেই, সেই জায়গাটা থেকে হয়তো বেরোতে পারছি না, সেটা কিন্তু একটা ডিপ্রেশনের অন্যতম কারণ হতে পারে। সেটা হয়তো আরো ডিটেলে কথা বললে হয়তো কি কারণ বা কোথা থেকে গিল্টি ফিলিং সেটা হচ্ছে। বলছি না, মানে সে হয়তো নিজে বুঝতে পারছে যে সে গিল্টি ফিলিংটার জন্য সে পুরোপুরি ভাবে রেসপন্সিবল নয় আর কি। তার এন্ড থেকে পুরোপুরি ভাবে সে কোনো প্রবলেমেটিক কিছু করেনি, তার এন্ড থেকে সে ঠিকই আছে, কিন্তু তার মাঝে মাঝে তাও মনে হচ্ছে, তো এই চিন্তাটা আসছে যে আমি কি কোনো ভুল করে ফেললাম, মানে একটা সেলফ ডাউটে ভুগছে। তো এটা কি কোনো ডিপ্রেশনের লক্ষণ হতে পারে? দেখুন, পার্টিকুলারলি একটা জিনিসই আমি বলবো না যে এইটুকু হচ্ছে বলেই এটা ডিপ্রেশনের লক্ষণ। আমি বললাম না, ডিপ্রেশনটা অনেক বড় জিনিস, তার সাথে হয়তো আরো অন্য কোনো রিলেটেড সমস্যা আছে কিনা সেটাও আমাকে দেখতে হবে।
শুধু গিলটি ফিলিং হয়তো নিজের মনে হচ্ছে বা আমি হলেও সেলফ হতে ডাউট পারে। আর কি। হ্যাঁ, কোনো সেলফ self ডাউট doubt। হচ্ছে, শুধু সেলফ ডাউট হলেই কিন্তু আমি ওটাকে ডিপ্রেশনের কারণ বলতে পারি না, ওই একটা কারণকেই আমি কারণ হিসেবে বলতে পারি না। তার সাথে যদি আরো রিলেটেড কোনো সিমটমস ডিপ্রেশনের কারণের সাথে ম্যাচ হয়, সবকিছু মিলিয়ে কিন্তু সেটা হতে পারে। কিন্তু ক্যালকুলেটর আসছে। থ্যাংক ইউ। নেক্সট ম্যাডাম রয়েছেন, যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে। ক্যামেরা ফোন কৃষ্ণেন্দু বাবু, আপনি কিছু বলছেন? যদি না বলে থাকেন প্লিজ মিউট করে নেবেন। সরি আমার মাইক্রোফোনটা অন আছে, সরি। না না, ঠিক আছে, বুঝতে পেরেছি, মিউট করে নিন, অসুবিধা নেই, মিউট করে নিন, ঠিক আছে। নেক্সট, তোমাদের অনেক 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 পরিচিত মুখ আছে, তোমরা প্রত্যেকেই পরিচিত মুখগুলো দেখতে পাচ্ছি এখানে, একজন ছাড়া। বুঝতে পারছি এখানে হয়তো ম্যাডাম, এটা তো ঠিক, এখানে তো আর সেই সমস্যাগুলো কেউ বলতে পারবে না। বেশ, আমি তোমাদেরকে জানিয়ে রাখছি, এবং এটা স্বাভাবিক, মানে এই অনলাইন প্ল্যাটফর্মে তো আর সেই সমস্ত কথাগুলো বলা যায় না। আমরা জানি প্রত্যেকেই আমরা ডিপ্রেসড কোনো না কোনো কারণে, হতে পারে ফিনান্সিয়াল, হতে পারে চাকরি, হতে পারে কোনো রিলেশন, হতে পারে পারিবারিক সমস্যা। মানে চাকরি পেলেই যে ডিপ্রেশন রিলিফ হয়ে যাবে তা কিন্তু নয়, চাকরি পেলে কত ধরনের যে ডিপ্রেশন আসবে, যারা চাকরির সাথে যুক্ত আছে তারা বুঝতে পারছে যে কত ধরনের ডিপ্রেশন চাকরি পাওয়ার পরে আসে, তাই না? তাই প্রত্যেকেই মোটামুটি আমরা কম বেশি ডিপ্রেশনে ভুগছি। আর ডিপ্রেশন এলে বা কাউন্সিলিং করানো মানেই যে আমি পাগল হয়ে গেছি, বা সেই ব্যক্তিকে কাউন্সিলিং করছে মানে তিনি পাগল হয়ে গেছেন, এই কনসেপ্টটা সম্পূর্ণ ভুল ধারণা। কিন্তু এই ভুল ভ্রান্ত ধারণাটা আমাদের মনের মধ্যে থেকেই গেছে। আমরা এডুকেটেড ছেলে মেয়ে হয়েও কিন্তু আমরা এই ভুলটা বারবার করি। যদি কেউ মেন্টাল কাউন্সিলিং করাচ্ছে, আমরা ভেবে নিচ্ছি নিশ্চয়ই তার মাথার প্রবলেম হয়েছে, সে পাগল হয়ে গেছে। কিন্তু না, এটা মানে একজন সচেতন নাগরিক হিসাবে, একজন সচেতন মানুষ হিসাবে যখনই মনে হবে যে ডিপ্রেশন আমি ভুগছি বা দীর্ঘদিন ধরে আমার এই কারণটা হয়ে যাচ্ছে, তখনই একজন যারা মেন্টাল হেলথ কেয়ার ডক্টর রয়েছেন ওনাদের সাথে পরামর্শ নেওয়া উচিত। তার মানে এটা নয় যে আমি পাগল হয়ে গেছি বা উনিই বা পাগল হয়ে গেছে, তাই না? অবশ্যই তাই। তোমাদের যদি কখনো এই ধরনের মনে হয়, অনেকেই রয়েছে, কলকাতায় রয়েছে, তোমরা যদি নদিয়ার নদিয়া না, কল্যাণীর কাছাকাছি যদি এখানে কেউ আছো, যারা তোমরা আছো, যদি কেউ থাকো কল্যাণীর এই সাইডে, তোমাদের 8 নাম্বার বা 10 নাম্বার জল ট্যাঙ্ক আছে, ওখানে একজন ম্যাডাম আছেন, খুব ভালো ম্যাডাম আছেন, তটিনী ম্যাডাম বলে, আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ আছে। কলেজ স্ট্রিটের একজন স্যার আছেন, আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ আছে, অনেকেই আছেন। তারপর আমাদের বিদ্যাচর্চায় তো ম্যাডাম আছেনই। মানে আমি যেহেতু এই প্রবলেম গুলো অনেকবার ফেস করেছি, তার জন্য আমার মনে হয়েছে এখন যারা পড়াশোনার সাথে যুক্ত আছে, এমনকি চাকরি করছে, প্রত্যেকেই এই প্রবলেম গুলো ফেস করে। তার জন্য ব্যক্তিগতভাবে আপনার সাথে যখনই আমার প্রথম দিন কথা হলো, আমি কিন্তু বললাম ম্যাডাম এই ধরনের আমি চাইছিলাম দীর্ঘদিন ধরে, আপনি যদি গাইড করেন আমাদের ছাত্রছাত্রীদেরকে। ম্যাডাম আমার কাছেই আছে, আজকে অফিসে আছে। তো ম্যাডাম যখন আমার এখানে এসেছিলেন অফিসে, তো ম্যাডামকে আমি ফার্স্ট এই কথাটাই বললাম যে যেহেতু আপনি এই লাইনে আছেন, অবশ্যই আপনি আমার সাথে থাকুন। এবং আমি যেহেতু এই প্রবলেম গুলো অনেক দিন ধরে ফেস করেছি এবং দেখছি, প্রচুর ছাত্রছাত্রীকে দেখছি, আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেকবার এই প্রবলেম ফেস করেছি, আমার অনেক ডক্টরের সাথে যোগাযোগ আছে। প্রত্যেকটা মুহূর্তে মনে হয়েছে যে ছাত্রছাত্রীরাও এই প্রবলেম কিন্তু ফেস করে। হ্যাঁ, প্রবলেমটা অনেকের অনেক রকম হবে, আমার হয়তো অন্য প্রবলেম আছে, তোমার হয়তো, কারো হয়তো পারিবারিক সমস্যা, কারো ফিনান্সিয়াল, কারো চাকরি, কারো রিলেশন, বিভিন্ন রকম ভাবে সমস্যা হতে পারে। কিন্তু প্রত্যেকেই যদি আমরা এরকম সমস্যায় ভুগতে থাকি এবং দীর্ঘদিন ধরে যদি আমরা ভুগতে থাকি, অবশ্যই যেন আমরা ডক্টরের সাথে কন্ট্যাক্ট করি। একদম নির্দ্বিধায় নিরুপায়ে তোমরা কন্ট্যাক্ট করে নিও কাউন্সিলিং এর সাথে। কাউন্সিলিং করা মানে কিন্তু পাগল হয়ে যাওয়া নয়, এটা আমাদের একজন এডুকেটেড ছেলে মেয়েদের প্রত্যেকের জানা উচিত এবং আমাদের প্রত্যেকের সচেতন থাকা উচিত এই বিষয়টাতে। কারণ একটা জিনিস দেখবে, আস্তে আস্তে এই জিনিসগুলো এমন একটা জায়গাতে চলে যাবে, কাছের মানুষগুলোর সাথে তুমি কথাবার্তার ধরন তোমার চেঞ্জ হয়ে যাবে। মানে তুমি নিজে বুঝতে পারছো যে আমি খুব খারাপ ব্যবহার করলাম মানুষটার সাথে, হয়তো সেই মুহূর্তে যখন তুমি তাকে রিয়াক্ট দেখাচ্ছ, তখন হয়তো তুমি সেই মুহূর্তে এগুলো দেখাতে পারছো না, কিন্তু পরবর্তীকালে তুমি বুঝতে পারবে যে না, আমি এগুলো ভুল করছি বা ভুল করেছিলাম। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম, সবাই ভালো থেকো।
সুস্থ থাকো। আবার তোমাদের সাথে আমাদের দেখা হবে, ম্যাডামও আছেন, ম্যাডামও তোমাদের সাথে আবার ক্লাস নেবেন। পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের যা যা প্রবলেম হবে ম্যাডামের সাথে আলোচনা করবে, আমাদের এখানে থাকবে, ম্যাডামের সাথে আমরা যোগাযোগ করিয়ে দেব। প্রত্যেকেই বিভিন্ন রকম ভাবে ম্যাডাম হেল্প করবেন। তোমাদের যা যা প্রবলেম হবে পার্সোনালি কাউন্সিলিং থেকে শুরু করে ম্যাডাম সব রকম ভাবে তোমাদেরকে হেল্প করবেন। ওকে, যখনই তোমাদের মনে হবে, কখনোই আমি বলবো না যে এই পাবলিক প্লেসে তোমাদের প্রবলেম গুলো বলো না, কখনোই না। পার্সোনালি ম্যাডামের সাথে কন্ট্যাক্ট করবে, দরকার হলে তোমরা এখানে চলে আসবে। আমার সাথে যাদের যোগাযোগ আছে ব্যক্তিগতভাবে আমাকে চিনো, আমাকে যারা তোমরা ব্যক্তিগতভাবে অনেকেই অনেক কথা শেয়ার করো, এখানে অনেকেই আছো আমি জানি, পারিবারিক থেকে শুরু করো অনেকেই শেয়ার করো। ব্যক্তিগতভাবে তোমরা যদি এরূপ কেউ থেকে থাকো যে আমি ম্যাডামের সাথে সরাসরি গিয়ে কাউন্সিলিং করাবো, ম্যাডামের সাথে আমি সরাসরি গিয়ে কথা বলবো, ম্যাডাম আমাকে যদি যা যা উপায় বলবেন আমি সেগুলোকে ফলো করব, তোমরা আমাদের অফিসেও আসতে পারো। ম্যাডাম থাকবেন, ম্যাডাম তোমাদের সময় নিয়ে নেবে, অবশ্যই আগে ফোন করে সময় নিয়ে নেবে। সেই সময় তোমরা আসবে, ম্যাডামের সাথে কথা বলবে, তোমার চেষ্টা করবে সাময়িকভাবে ম্যাডাম যা যা গাইড করার সেগুলো রিলিভ করার। তবে কখনোই ম্যাডাম ওষুধ হ্যাঁ যদি সেই রকম জায়গায় চলে যায়, ফার্স্ট তোমাদের এটাও একটা কনসেপ্ট থাকা উচিত, মানে কোনো একজন ডাক্তারের সাথে ভিজিট করছো মানে উনি প্রথমেই কিন্তু ওষুধ দিয়ে দেয় না, উনি আগে তো দেখেন, টেস্ট করেন যে তুমি কোন জায়গাতে আছো। যদি কথার দ্বারা তোমার সেই ডিপ্রেশন নষ্ট হয়ে যায় তাহলে উনি কথার দ্বারা বা সাময়িক কিছু তোমাকে কাজ বলবে, তোমাকে অ্যাক্টিভিটি দেবে যে এইভাবে কাজগুলো করো। প্রথমে অবশ্যই চেষ্টা করেন যে কথার দ্বারা তাকে ঠিক করা। এবার যদি টেস্ট করে দেখেন যে কথার দ্বারা এটা ঠিক করা কখনোই সম্ভব নয়, তখনই তারা আবার সেই যে বিভিন্ন তখন মেডিসিনের জন্য পাঠাবেন, তখন আবার অন্য ডিপার্টমেন্টে ওনারা পাঠিয়ে দেন। তো সেইগুলো অনেক অনেক পরের স্টেজ, সেই জায়গাতে তোমরা আশা করি দু একজন ছাড়া কেউ যাওনি। সাময়িকভাবে যাদের কোনো প্রবলেম হচ্ছে, যদি মনে হচ্ছে যে কোথাও তোমরা ডিপ্রেসড আর কোনো একটা বিষয়ে তোমরা দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছ, অবশ্যই এসে ম্যাডামের সাথে অফিসে এসে কথা বলতে পারো, পার্সোনালি যোগাযোগ করতে পারো। বেশ, থ্যাংক ইউ। কিছু বলবে আর কেউ? কিছু কারো কিছু বলার আছে? আচ্ছা, তোমরা মেসেজ পাঠাতে পারছো? দেখো তো, আশা করি পারবে। দেখো তো একবার, কেউ পাওয়া যাচ্ছে? মেসেজ পাওয়া যাচ্ছে? মেসেজে নাকি ব্লক করা আছে মেসেঞ্জার? অফ আছে? এবার দেখো তো। হ্যাঁ স্যার, অন হয়েছে। ওকে ঠিক আছে, থাক। বেশ, হ্যাঁ স্যার শর্মিষ্ঠা, ওকে বেশ ঠিক আছে। তাহলে আশা করি কিছুটা হলো ভালো লেগেছে আজকের ক্লাস, তাই তো? নাকি পুরো সময়টা বেকার চলে গেল? কি মনে হচ্ছে? এখনো তো অনেকজন আছো, কি মনে হচ্ছে? না স্যার, খুব ভালো লেগেছে ক্লাস। একদম যাই হোক, ম্যাডামও আছেন, ম্যাডামও শুনে নিলেন। আমি মেসেঞ্জারে কাউকে লিখতে বলছি না, কারণ এটা আলাদা ক্লাস, এখানে কিছু লিখতে হবে না। ও আচ্ছা, লিখতে শুরু করে দিয়েছি। সত্যি বলতে সবকিছু মানে স্টার্ট করার আগে এরকম একটা ক্লাসের খুব দরকার ছিল। একদম। কে বলছো বলো তো? আমি দেখতে পাচ্ছি না, কে বলছো বলো? বর্ণালী। আচ্ছা, বর্ণালী যতদূর সম্ভব সংস্কৃত বিভাগ, তাই তো? হ্যাঁ, সংস্কৃত এসএসসি, বুঝতে পেরেছি। একদমই তাই। এটা মানে প্রত্যেকটা কোর্স শুরু হওয়ার আগেই একটা ইন্ট্রোডাকশন ক্লাস দেওয়ারই চেষ্টা করি। এর আগের গুলোতে ইন্ট্রোডাকশন ক্লাস থাকতো, কিন্তু এবার থেকে সিস্টেমটা একটু চেঞ্জ করলাম, এবার থেকে এই ধরনেরই ক্লাস থাকবে। যাই হোক, তোমাদের ভালো লেগেছে, কমেন্ট ম্যাডাম কমেন্টে অনেকে জানাচ্ছেন, এগুলো আপনার প্রাপ্তি, আমরা তো নিমিত্ত মাত্র, কিচ্ছু না আমরা। স্যার খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ উষারানী মাহাতো। শর্মিষ্ঠা, খুব ভালো লেগেছে স্যার, এরকম টপিক নিয়ে ক্লাস সাধারণত পাওয়া যায় না। থ্যাংক ইউ, একদমই তাই। সৌরভ মিশ্র, ম্যাম, হাউ টু অ্যাভয়েড ওভার থিঙ্কিং। ওকে সৌরভ, অবশ্যই ম্যাডামের সাথে একবার কন্ট্যাক্ট করো, আমি বুঝতে পারছি একটু প্রবলেম আছে, একবার কন্ট্যাক্ট করে নিও ম্যাডামের সাথে, অ্যান্ড স্টে ফোকাস অন স্টাডিজ, রাইট? শ্রীকৃষ্ণ মন্ডল, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। তনুশ্রী স্যার, খুব ভালো লাগলো, খুবই প্রয়োজন ছিল, একদমই তাই। আরো উপর দিকে মনে হচ্ছে কেউ মেসেজ করেছিলে, দেখিনি। থ্যাংক ইউ প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, তোমাদের জন্যই এই ক্লাস। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলেই আমাদের এই পরিশ্রম সার্থক হবে। ম্যাডাম আমার অফিসে এসেছেন,
ক্লাসটার জন্যই, তোমাদের জন্যই। আর এই যে পিপিটি তোমরা দেখতে পেলে এই সুন্দরভাবে, এত সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ, এই প্রত্যেকটা বিষয় কিন্তু ম্যাডাম নিজের হাতে তৈরি করেছেন। ওকে স্যার, আজকের হ্যাঁ রেকর্ডিং আমি দেবো। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। শর্মিষ্ঠা, থ্যাংক ইউ। আনএক্সপেক্টেড ক্লাস স্যার, ভেরি হেল্পফুল। সান্তনা, ওকে। শ্রাবণী লাহা, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তোমাদের সাথে আবার দেখা হবে, আবার কথা হবে। পড়াশুনো করো। ওকে, চলো টুম্পা ঘোষ, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমরা রাখি এবার এখানে। ওকে, হ্যাঁ স্যার। চলো। ওকে, চলো, Thank you. টাটা, Thank গুড you. নাইট। থ্যাংক ইউ ম্যাডাম।
খোলা তো পুরো পুরো খোলা, এই তো খোলা খোলা পরিষ্কার রে, যেটা বারণ করছি সেটা শুনবি। বাড়িতে গিয়ে সেম কাজ। আমি রাখি রাখতাম। আরে এটা ধরে বিক্রি দিল কোন ছিল? আরে ওইভাবে হয়। উপর ঢুকে বলে ওইভাবে দিয়ে।
Bye.